স্বাধীনতা পূর্ববর্তী সময় দাঁড়িয়ে সত্যবতী নামের কোনো এক হিন্দু ঘরের বাঙালি বধূ তার একমাত্র কন্যা সুবর্ণলতাকে নিয়ে স্বপ্ন দেখেছিল একটু অন্য রকমের। সেই সময়ের সমাজে বাল্যবিবাহ প্রথা যেখানে মাথা চাড়া দিয়ে দেখা দিয়েছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে সত্যবতী সুবর্ণলতাকে হাত ধরে নিয়ে ভর্তি করে দিয়ে এসেছিল কলকাতার বেথুন স্কুলে। মুক্তারাম বাড়ির স্ট্রিটে তার 3 সন্তানকে নিয়ে বাস করত সত্যবতী। এই সুবর্ণলতাকে নিয়ে দেখত সে একেবারে ভিন্ন রকমের এক স্বপ্ন। নারী স্বাধীনতা তার মনের মধ্যে এক সুপ্ত আকাঙ্ক্ষা। কিন্তু এই সত্যবতীর মনের সব স্বপ্ন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সেই দিন, যেদিন সুবর্ণলতাকে তার বাবা এবং তার ঠাকুমা চক্রান্ত করে 9 বছর বয়সে বিবাহ দিয়ে দিয়েছিল এক রক্ষণশীল পরিবারে কলকাতায়, যার স্বামী অত্যন্ত রুক্ষ মেজাজি, অভদ্র, অশিক্ষিত কিন্তু সুপুরুষ একজন মানুষ। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আশাপূর্ণা দেবী রচিত ত্রয়ী উপন্যাসের দ্বিতীয় উপন্যাস সুবর্ণলতা নিয়ে। সুবর্ণলতা উপন্যাসের যে মূল কাহিনী, সেই কাহিনী অবশ্যই আমাদের আলোচ্য বিষয়, কিন্তু সুবর্ণলতা উপন্যাসের সুবর্ণলতাই শুধুমাত্র আলোচ্য বিষয় নয়, সেই উপন্যাসের সমসাময়িক সমাজ, সেই উপন্যাসের সমসাময়িক রাজনৈতিক পটভূমি এবং সেই উপন্যাসের মধ্যে দিয়ে লেখিকা তৎকালীন সমাজের যে বিবিধ পরিবারের খণ্ডচিত্র, একাধিক চরিত্র, বহু চরিত্র অঙ্কন করেছেন, সেই সকল বিষয় কিন্তু আমাদের আজকের উপজীব্য বিষয়। কাজেই সমস্ত বিষয় ভালো করে জানতে গেলে আমাদের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখতে হবে। আমরা অবশ্যই শুরু করব আমাদের আজকের বিষয় সুবর্ণলতা। তার আগে প্রথমেই বলবো সুবর্ণলতা উপন্যাস বা এই ত্রয়ী উপন্যাস 1967 সালে প্রকাশ পেয়েছিল। আর এই যে উপন্যাস, সেই উপন্যাসের প্রথম খণ্ডের যে প্রথম প্রতিশ্রুতি, সেই প্রথম প্রতিশ্রুতিতে কিন্তু এই সুবর্ণলতা উপন্যাসের বীজ বপন করেছিলেন লেখিকা। কারণ আমাদের আজকের উপন্যাসের যিনি নায়িকা সুবর্ণলতা, সেই সুবর্ণলতার চোখের আগুনের উৎস জানতে গেলে আমাদের প্রথম প্রতিশ্রুতির যে প্রধান চরিত্র সত্যবতী, তাকে অবশ্যই জানতে হবে। কিন্তু তাকে জানতে গেলে আমাদের যে প্রথম প্রতিশ্রুতির সমস্ত অংশটাকে জানতে হবে, তা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ আজকের ভিডিওর বিষয় সুবর্ণলতা। সুবর্ণলতা উপন্যাস আলোচনার প্রসঙ্গে সত্যবতীকে যতটুকু জানা দরকার, বা সত্যবতীর প্রসঙ্গ টেনে সুবর্ণলতার সেই সময়কার কাহিনী যতটুকু জানা দরকার, আজকের ভিডিওতে আমরা ঠিক ততটুকুই আলোচনা করব। আর বাকিটা রইল সম্পূর্ণ সুবর্ণলতা। এই সুবর্ণলতা সত্যবতীর একমাত্র কন্যা সন্তান। আর আছে তার 2 পুত্র, সাধন এবং সরল। সাধন এবং সরল দুজনেই পড়াশোনা করে। তাদের মধ্যেও শিক্ষিত এক যুবকদের দেখতে পায় সত্যবতী। কিন্তু এই সুবর্ণলতাকে নিয়ে তার স্বপ্ন একটু ভিন্ন। সুবর্ণলতা তার যেন নয়নের মণি বলা যেতে পারে, কারণ তৎকালীন সময়ে যে ঘোমটা পড়া মেয়েদের পরিস্থিতি ছিল বা পর্দানুসীন পরিস্থিতি ছিল, তার থেকে বেরিয়ে এসেছিল অনেকটাই সত্যবতী, এবং সে নিজেও চেয়েছিল সুবর্ণলতাকে সেই পর্দার আড়াল থেকে বের করে একেবারে পথের মাঝে মাথা তুলে দাঁড় করাতে। কিন্তু সেটা তার পক্ষে সম্ভব হয়নি তার স্বামী নবকুমার বাড়ুজ্যে এবং তার শাশুড়ি এলোকেশীর জন্য। আমরা প্রথম প্রতিশ্রুতিতে যে অংশটা পেয়েছি, যার কথা আমাদের এই উপন্যাসে সুবর্ণলতা অংশে নেই, তা হচ্ছে এলোকেশীর কথা। এই এলোকেশী কিন্তু সত্যবতীর সম্পূর্ণ আলাদা এক চরিত্র। এলোকেশী তৎকালীন সময়ে তার স্বামীকে হারিয়ে পুত্রের সংসারে আছে এবং সত্যবতীর সঙ্গে তার কোনো অংশে মেলে না। সত্যবতীর যে আধুনিক চিন্তাভাবনা, যে প্রগতিশীল চিন্তাভাবনা, তার সাথে এলোকেশীর মানায় না। কিছুতেই যখন মিল হয় না, তখন এলোকেশী উঠে পড়ে লাগে সত্যবতীর সংসারে একটা অসন্তোষ তৈরি করতে। সত্যবতী এক সময় তার কন্যা এবং পুত্রদের নিয়ে, স্বামীকে নিয়ে চলে এসছে কলকাতার মুক্তারাম স্ট্রিটে। বারুইপুরের তাদের যে পৈতৃক ভিটা, মানে এই যে নবকুমার বাড়ুজ্যের পৈতৃক ভিটা, সেখানে তার মা এলোকেশী বাস করে। এবং একবার
ঠিক হলো এই যে সাধন তাদের বড় ছেলে নবকুমার এবং সত্যবতীর বড় ছেলে, তাদের বিয়ে মানে নবকুমার আর সত্যবতী দুজনে মিলেই তাদের সাধনের বিবাহ স্থির করেছিল এবং সত্যবতীর পছন্দের কন্যার সাথেই সাধনের বিয়ে হবে এমনটা স্থির হয়েছে। সেই বিয়ে ঠিক হয়েছে বারুইপুরের ওই বাড়িতে, গ্রামের বাড়িতে দেওয়া হবে। সেই উপলক্ষে কিছু তত্ত্বাবধান বা কাজের সূত্রে নবকুমারকে যেতে হয়েছিল গ্রামের বাড়িতে। আর ঠিক তখন সুবর্ণলতার স্কুলে চলছিল গরমের ছুটি। সেই গরমের ছুটিতে সেও বায়না ধরেছিল ঠাকুমার কাছে বেড়াতে যাবে। আসলে ছোট্ট সুবর্ণলতা, তার তখন গ্রামের বাড়ির আম গাছ বা ঠাকুমার সাথে ঘুরে বেড়ানো এই সমস্ত কিছুর প্রতি বিশেষ আকর্ষণ। তাছাড়া ঠাকুমা এলোকেশী সর্বদাই তার মনের মধ্যে মন্ত্রণা দেয় যে তার মা তাকে শুধুমাত্র বিদ্যা শিখিয়ে বিদ্যাবতী করে তুলবে, আর সে তাকে বিবাহ দেবে একেবারে লাল টুকটুকে বরের সাথে। এই যে একটা কথার প্রভেদ, এই প্রভেদটা তখনও সুবর্ণলতা বুঝতে শেখেনি। বিবাহ জিনিসটা যে কি তখনও সে বোঝেই না। তবুও ঠাকুমার বলার যে ভঙ্গি বা ঠাকুমার কথার বলার যে প্রকাশ ভঙ্গি, সেই সব কিছুর মধ্যে সুবর্ণলতা যেন একটা আলাদা কিছু খুঁজে পেত। এবং সেই কারণেই তাছাড়া ঠাকুমার সাথে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো, বিভিন্ন জায়গায় গল্প করা, এই সমস্তর প্রতি একটা আকর্ষণ ছিল। তাই সে মাকে অগ্রাহ্য করেই বলতে গেলে সেই সময় বাবার সাথে চলে গিয়েছিল। আর সেই সুযোগে এলোকেশী কী করলো, এলোকেশীর যে সই, সেই সইয়ের কন্যা হলো এখানে আমরা দেখেছি যে মুক্তকেশী। সেই মুক্তকেশী হচ্ছে সুবর্ণলতার শাশুড়ি মা। এই মুক্তকেশীর মেজ ছেলে প্রবোধ চন্দ্রের সাথে সুবর্ণলতার বিয়ে দিয়ে দেওয়া হলো তার মাত্র 9 বছর বয়সে। এই 9 বছর বয়সে যখন তাকে বিয়ে দিয়ে দেওয়া হলো, তখন কিন্তু সম্পূর্ণ সত্যবতীকে লুকিয়ে এই চক্রান্তে অংশ নিয়েছিল নবকুমার বাড়ুজ্যে, সত্যবতীর স্বামী বা সুবর্ণলতার বাবা নিজেও। এই কাজটার জন্য সুবর্ণলতা কিন্তু কখনো তাকে ক্ষমা করতে পারেনি। এই নবকুমার বাড়ুজ্যে সত্যবতীকে ভালোবাসতো না তা কিন্তু নয়, সত্যবতীকে সে ভালোবাসতো। নিজের স্ত্রীর প্রতি একটা অবশ্যই শ্রদ্ধা বা যে নারীর চরিত্রের প্রতি যে শ্রদ্ধা রাখা উচিত, সেই সম্ভ্রমটুকুও কিন্তু নবকুমার বাড়ুজ্যের মধ্যে ছিল। কিন্তু নবকুমারের মধ্যে যেটা ছিল না সেটা হচ্ছে ব্যক্তিত্ব। একটা কড়া ব্যক্তিত্বের অভাব ছিল, যে ব্যক্তিত্ব খুব সহজেই ভেঙে পড়েছিল এলোকেশীর কথায়, এবং সেই কারণে সে বিবাহ দিতে রাজি হয়ে গিয়েছিল এবং বিবাহ দিয়ে দিয়েছিল। সত্যবতীর কানে যখন কথাটা ওঠে, সত্যবতী কিন্তু আর সহ্য করতে পারেনি। স্বামী যে তাকে ঠকিয়েছে, বিশ্বাসঘাতকের কাজ করেছে, এটা সে একেবারেই মানতে পারেনি। সে তখন স্বামী, পুত্র, সংসার সমস্ত কিছু ত্যাগ করে কাশীবাসী হয়েছে। আর এই যে কাশীবাসী হয়েছে, তারপরে সত্যবতীর কাশী যাত্রার পর সুবর্ণলতা এসেছে শ্বশুর গৃহে, মানে তার যে কলকাতার যে বাড়ি, সেই বাড়িতে, শ্বশুর বাড়িতে সে এসেছে মাত্র 9 বছর বয়সে। কিন্তু 9 বছরের একটা কন্যা, সে কি করে বুঝবে বিবাহ কি জিনিস? সে প্রবোধচন্দ্রের সাথে বাড়িতে এসে উঠেছে এবং যখন দেখেছে তাকে রেখে বাড়ির লোক চলে যাচ্ছে, তার বাবা চলে যাচ্ছে, তখন একেবারে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করে মানে ভীষণভাবে বাড়িতে অনাচার তৈরি করে দিয়েছে, একটা সাংঘাতিক শোরগোল তৈরি করেছে। সেই শোরগোলের মধ্যে মুক্তকেশী ভীষণভাবে তাকে কড়া শাসন করতে চেয়েছে। আশেপাশে যারা উপস্থিত ছিল তারা তার নিন্দা করেছে। কিন্তু সেই সময়ে তারই এক ননদ, মানে বড় ননদ সুশীলা, খুব স্নেহবাসে তাকে কাছে টেনে নিয়েছে এবং সকলকে বুঝিয়েছে একটা দুধের শিশু, সে কি করে বুঝবে যে এই বাড়িটা তাকে আপন করে নিতে তাকে তো সময় দিতে হবে, এভাবে তোমরা বলো না বাপু। এইভাবে মুক্তকেশীর কাছ থেকে সেদিনকে সে রক্ষা করেছিল। আর ঠিক সেই কারণেই এই সুশীলার প্রতি সেদিন থেকেই এই 9 বছরের সুবর্ণলতার একটা আলাদা ভালোবাসা, একটা শ্রদ্ধা জন্মেছিল। যাই হোক, এই সংসারে এসে সুবর্ণলতা তখন 9 বছর বয়স, অত কিছু বোঝে না। সে শুধু এটুকু দেখেছিল, সেটা যেন একটা খাঁচার মতো। মুক্তারাম স্ট্রিটের বাড়িটা, যেখানে ছাদ, রাস্তার ধারে বাড়ি, একটা সুন্দর খোলামেলা পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এ বাড়িতে নেই। এ বাড়ির না আছে স্ত্রী, না আছে কোনো ছাদ। এই বাড়ির একটা কাঠামো, 4 দেওয়ালের মধ্যে দম বন্ধ হয়ে একটা খাঁচার পাখির মতো ছটপট করছিল সুবর্ণলতা। আর ঠিক সেই সময় সুবর্ণলতার সাথে সই বা সখিত্ব হলো পার্শ্ববর্তী জয়াবতীর। এই জয়াবতী কে সেটাও তোমাদের জানা উচিত। আসলে এই যে বাড়িটার কথা বলছি, সুবর্ণলতার যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়ির মাঝখান থেকে একটা পাঁচিল তোলা ছিল, আর পাঁচিলের ওধারে ছিল সুবর্ণলতার এই মুক্তকেশীর ভাসুর
বা ভাসুরের ছেলেরা বাস করতো সেখানে, আর এ পক্ষে মুক্তকেশী তার ছেলে মেয়েদের নিয়ে বাস করতেন। তাদের দুই পক্ষের মধ্যে মামলা চলছিল। আর সেই যে পাঁচিলের ঘুলঘুলি পথ, সেই ঘুলঘুলি পথে এই জয়াবতী আর সুবর্ণলতার মধ্যে গড়ে উঠল সখিত্ব। প্রথম প্রথম একেবারে ছেলেবেলায় যাকে বলে, সেই সময় আচার বা অন্যান্য আমসত্ত্ব এটা ওটা আদান প্রদান হতো। কিন্তু আস্তে আস্তে সেই আদান প্রদান পরিবর্তন হয়ে বইতে পরিবর্তিত হয়েছিল। মানে জয়াবতী বই এনে দিত সুবর্ণলতাকে, এবং সুবর্ণলতা সেই বইগুলো পড়তো, আকণ্ঠ পান করতো যাকে বলা যায়। আসলে সত্যবতী বই পড়তে ভালোবাসতো, এবং সেই বইয়ের পিপাসা, জ্ঞানের পিপাসা তৈরি করে দিয়েছিল সুবর্ণলতার মনের মধ্যেও। সুবর্ণলতাও ঠিক সেই রকম সত্যবতীর মতোই বই পড়তে, জ্ঞান অর্জন করতে অত্যন্ত ভালোবাসত। কিন্তু যে পরিবেশে সে এসে পড়েছিল, সেই পরিবেশের একটু পরিচয় অবশ্যই দেওয়া উচিত। এই যে প্রবোধচন্দ্র, সে সুপুরুষ, তাকে দেখতে অত্যন্ত ভালো, তার সুবর্ণলতাকেও দেখতে সুন্দর। কাজে সাধারণ মানুষ দেখলে তো অবশ্যই তাদের বলবে রাজ্যটক, কিন্তু একেবারেই রাজ্যটক কথাটা মিলল না সুবর্ণলতার এবং প্রবোধচন্দ্রের যে দাম্পত্য জীবন সেদিকে তাকিয়ে। দেখা গেল প্রবোধচন্দ্রের সাথে সুখী দাম্পত্য জীবন হয়ে উঠল না সুবর্ণলতার। সুবর্ণলতাকে প্রবোধচন্দ্র ভালোবাসে, প্রবোধ চোখে হারায় বলতে গেলে সুবর্ণলতাকে, কিন্তু প্রবোধের যে ভালোবাসা, সে ভালোবাসার মধ্যে আছে বন্ধন, সে ভালোবাসার মধ্যে মুক্তি নেই। অথচ সুবর্ণ যে সই হয়েছিল বা সখী হয়েছিল জয়াবতী, সেই জয়াবতীর স্বামী কিন্তু ছিল অন্যরকম। সে ছিল শিক্ষিত, সে তার স্ত্রীকে বই এনে দিত, পড়তে বলতো, সে চাইতো তার স্ত্রী বাইরের জ্ঞান অর্জন করুক, পৃথিবীটাকে জানুক। কিন্তু প্রবোধ কখনোই চায়নি যে সুবর্ণলতা বাইরের পুরুষের সামনে আসুক বা বাইরের পৃথিবীকে চিনুক। পরপুরুষের সঙ্গে কথা বললে সে সেটাকে পাপ মনে করতো। এমনকি সুবর্ণলতাকে তার জন্য দু চার ঘা সে কখনো কখনো বসিয়েও দিয়েছে, প্রায়শই তার সাথে ঝগড়া হয়েছে। এবং প্রবোধ সেই সুবর্ণলতাকে একেবারে সকলের সামনে নির্লজ্জভাবে প্রকাশ করেছে, দেখো দেখো কি বলছে তোমাদের বউ, এই রকমভাবে একটা ভঙ্গিমা করে তাকে সবসময় লজ্জার মুখে ফেলেছে। আর অন্যদিকে প্রবোধের বাকি দুই ভাই, তারাও কিছু কম ছিল না। একজন ছিল প্রভাস, যে ওকালতি পড়ছিল, আর একজন ছিল প্রকাশ, যে 6-7 ক্লাস পাশ করার পরেই একটা শখের থিয়েটার দলে মহিলা চরিত্রে অভিনয় করত। এরা কেউই কিন্তু নারীদের শ্রদ্ধা করতে জানতো না। এরা সবাই জানতো মেয়ে মানুষরা হচ্ছে পুরুষের পায়ের জুতোর মতো। আর অন্যদিকে সুবোধ, যে হচ্ছে মুক্তকেশীর বড় ছেলে, সে কিন্তু একটু অন্যরকম। একমাত্র একেই সুবর্ণ একটু অন্য চোখে দেখতো, কারণ তাকে শ্রদ্ধা করা যায়। এই সুবোধের একটা দিক সুবর্ণর খারাপ লেগেছিল। সেটা কোন দিক? এই সুবোধ অত্যন্ত কৃপণ, আর হচ্ছে সে সকলের সামনে আলগা হয়ে বসে তেল মাখত। আর বাড়ির যে উঠোন, সেই উঠোনের চৌবাচ্চায় একেবারে গামছা পরে সে স্নান করত। এই দৃশ্যটা সুবর্ণর কখনোই ভালো লাগতো না। তার যেন মনে হতো ফুলের উপরে কাদা মাখিয়ে দেওয়া হয়েছে, অথবা মনে হয়েছে কোনো দেবদূতের গায়ে বোধহয় ছিন্ন বস্ত্র বা ছেঁড়া বস্ত্র উঠেছে। এই দৃশ্যটা তার কাছে কখনোই ভালো লাগেনি। কিন্তু তবু এই ভাসুর সুবোধের জন্যই এই সুবর্ণলতা মাঝে মাঝে তার অন্যান্য যা বা ননদদের সাথে বাইরে বেরোবার বা বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেত, কারণ সেই সুযোগটা করে দিত। বিভিন্ন সময়ে বিভিন্ন তিরস্কারের হাত থেকে সুবোধ তাকে রক্ষাও করত। যাই হোক, এইরকম একটা পরিবেশে সুবর্ণলতা দিন চলছিল। সুবর্ণলতা আস্তে আস্তে বড় হচ্ছিল। তা যাই হোক, ওই যে বললাম জয়াবতী, তার সখিত্ব, তার বইয়ের আদান প্রদান। তা একদিন সেই জয়াবতী রবীন্দ্রনাথের প্রভাত সঙ্গীত বইটা এনে দিয়েছে সুবর্ণলতার হাতে। সুবর্ণলতা তো একেবারে পড়তে পড়তে বিহ্বল হয়ে গেছে। কি অসাধারণ লেখা! সে লেখা পড়ে সে এতটাই বিহ্বল হয়ে গেছে, সে বুঝতে পারেনি যে তার স্বামী একে গ্রহণ করবে না। আর যে বাড়ির কথা বলছি, যে বাড়িতে সে এসেছিল, সেই বাড়িতে একটা নিয়ম ছিল। কি সে নিয়ম? দিনের বেলা তাদের স্বামীর সাথে বাড়ির স্ত্রীরা কথা বলতে পারবে না, সেটা নাকি অনাচার। তারা যদি কথা বলতে চায় একমাত্র রাত্রে শোবার সময়, এছাড়া আর তাদের কোনো বাক্যালাপের সুযোগ ছিল না। তা যাই হোক, প্রবোধ তো প্রায়শই ছোকছোক করে বেড়াতো কখন কথা বলা যায়, কিন্তু সুবর্ণলতার সে বেলায় ছিল না। তা সুবর্ণলতা শোবার সময় সেই বই খুলে প্রবোধচন্দ্রের সামনে পড়ে শোনাচ্ছিল। কিন্তু জগৎ আশিসে তা করেছে কোলাকুলি, এই লাইনে প্রবোধের আপত্তি উঠল। সে বলল, বাবা, সমগ্র জগৎ একেবারে এসে কোলাকুলি করছে, তাই এত ভালো লেগেছে? তার রসিকটি কে লিখেছে এমন বই?
এই একেবারে নীচ মানসিকতা, এই তীব্র কটাক্ষ সুবর্ণলতা যেন চমকে উঠেছিল। তার স্বামীর এই চরিত্র তার কাছে একেবারেই গ্রহণযোগ্য ছিল না। সেই বই সে মুড়িয়ে ফেলে দিয়েছিল। সেই বইটা আর কখনো খুঁজেও পায়নি সুবর্ণলতা, বা খোঁজার চেষ্টাও করেনি, চায়নি তার স্বামীর কাছে। কিন্তু ওখানেই জয়াবতীর সাথে তার সেই যে ঘুলঘুলির পথ, সেই পথটা বন্ধ হয়ে গিয়েছিল। আর কোনো কিছু আদান প্রদান বা সখিত্বের সম্ভাবনা ছিল না। তা যাই হোক, এই যে দুই পক্ষের মামলা চলছিল বললাম, একসময় সেই বাড়ির একটা অংশ বিক্রি করে তারা, মানে ওই মুক্তকেশীর যে পরিবার, তারা উঠে এলো দর্জিপাড়ায় 3 তলা বাড়ি করে। সুবর্ণলতা আবার স্বপ্ন দেখলো ওই 3 তলা বাড়িতে তার একটা দক্ষিণ খোলা ছাদ চাই, দক্ষিণে একটা ছাদ না, সরি, একটা ঝুল বারান্দা চাই। তার স্বামী প্রবোধের কাছে সে কথা বলল। প্রবোধচন্দ্র বলল এটা একেবারেই সম্ভব না, মা যদি বলে। কিন্তু মা সেই কথা কখনোই মেনে নিল না। আর তাছাড়া প্রবোধেরও যে খুব মত ছিল তা নয়। সে তখন সুবর্ণলতাকে বলেছিল যে ওই বারান্দা পথে কি পুরুষ দেখবে নাকি? অন্য পুরুষের মুখ দেখা বা চিঠি চালাচালি করা ছাড়া তো আর কোনো কাজ নেই, তাহলে কি হবে এরকম একটা বারান্দা? শেষ পর্যন্ত সুবর্ণলতাকে সে বলে যে হ্যাঁ, সেই বারান্দা হবে বা হচ্ছে। এরকমভাবে দিন চলতে থাকে। সুবর্ণলতা খুব ইচ্ছে করে সেই বাড়ি কিভাবে হচ্ছে, বারান্দা কেমন হচ্ছে, কি তার রং, এগুলো সে দেখতে যাবে। কিন্তু মুক্তকেশীর কড়া শাসন, কেউ দেখতে যেতে পারবে না একমাত্র গৃহপ্রবেশের দিন। কারণ সেই বাড়িতে পদে পদে ছিল মেয়েদের বারণ, মেয়েদের বিভিন্ন কাজে নিষেধাজ্ঞা জারি করা ছিল। আর পুরুষদের সব কাজেই কোনো রকম দোষ দেখতো না মুক্তকেশী। এই বিধবা মুক্তকেশীর সংসারে মুক্তকেশী একেবারে ছড়ি ঘোরা তো সেদিন থেকে, যেদিন থেকে সে বিধবা হয়েছে। মুক্তকেশীর স্বামী তার একমাত্র বড় ছেলে সুবোধকে তার চাকরিটা দিয়ে মারা গিয়েছিল, এবং তার যে 3 কন্যা সুশীলা, সুবালা এবং হচ্ছে সুরাজ, এই 3 কন্যাকে বিবাহ দিয়ে যেতে পেরেছিল। বাকি বিরাজ না, সুরাজকে বিবাহ দিয়েছিল। বিরাজ যে ছোট কন্যা, তার বিবাহ এবং বাকি পুত্রদের দাঁড় করিয়ে যেতে সে পারেনি। তা এই যে প্রবোধ, এই প্রবোধ কিন্তু তার বন্ধুর সাথে একটা ব্যবসা করতো, এবং সেই ব্যবসাটা যথেষ্ট উন্নতি হয় এবং তার পসারও ভালো হচ্ছিল, যার ফলে তার রোজগারটা উত্তরোত্তর বাড়তে থাকে। তাহলে বাকি সংসারের যে অন্যান্য খরচ, সেই সংসার চালাতে প্রবোধের কোনো অসুবিধা হতো না। আর অন্যদিকে এই প্রভাস এক সময় উকিল হয়ে ওঠে পরবর্তীকালে, আর প্রকাশ্য থিয়েটারে সামান্য কিছু রোজগার করতো। তা ওই যে বললাম, সেই তখন থেকেই মুক্তকেশী ওই সংসারটাকে আগলে রাখছে। ওই একই সংসারে বউদের কোনো অধিকার নেই, কিন্তু মুক্তকেশীর অবাধ অধিকার। আর ওই সংসারের একটা গুণের কথা আশাপূর্ণা দেবী বলেছেন, যে সেই গুণটা হলো এই বাড়িতে প্রত্যেকে বড়দের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে, বড়দের আদেশ একেবারে শিরোধার্য করে নেয়। সেটা দাদাদের আদেশও হতে পারে বা মায়ের আদেশও হতে পারে। এই ব্যাপারটা কিন্তু একটা গুণ বলেই আশাপূর্ণা দেবী বলেছিলেন, সেকালের একটা গুণ, শুধুমাত্র ওই বাড়ির গুণ তা নয়। সে কালটাই ছিল এমন যে গুরুজনদের বেশ মান্য করে চলতো ছোটরা। তা যাই হোক, এবার যখন এই বাড়িতে চলে এসেছে সকলকে মিলে, আর তারও ওই বাড়িতেও একটা বেশ পরিবেশ ছিল। সেই পরিবেশটা কি, পাড়ার আর 5জন মহিলার সাথে মুক্তকেশীর খুব ভালো সম্পর্ক ছিল। প্রতিদিন সন্ধ্যায় আড্ডা বসতো, যেটা আগের বাড়িতেও বসতো, আড্ডা বসতো। প্রতিদিন মুক্তকেশী গঙ্গা স্নানে বেরোতো, যাতায়াতের পথেও তার সাথে বহু কথাবার্তা হতো। এবং আর ছিল পাশাপাশি আরেকটা বাড়ি, সেটা হচ্ছে মুক্তকেশীর মাস্তুতো বোন হেমাঙ্গিনী। সেই হেমাঙ্গিনীর বাড়িতে যাতায়াত ছিল মুক্তকেশীর। তাই হেমাঙ্গিনী প্রায়শই বিভিন্ন রকম পরামর্শ দিত মুক্তকেশীকে সুবর্ণলতার বিরুদ্ধে। কারণ সুবর্ণলতা মুক্তকেশীর মানে চিরশত্রু হয়ে দাঁড়িয়েছিল। কারণ মুক্তকেশীর মুখে মুখে সে কথা বলতো। কারণ সুবর্ণলতার চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সে অত্যন্ত তর্ক করত। সেই তর্ক কিন্তু অযৌক্তিক নয়, কিন্তু সেই যুক্তির কাছে যখন তারা পেরে উঠতো না, তখনই তাদের কাছে অসহ্য লাগতো। কারণ সুবর্ণলতা তো কখনোই ভুল কিছু বলতো না। তার যে স্বাধীন চেতা মন, সেই মন অন্যায় দেখলেই রুখে দাঁড়াতো, এবং তখনই সে তর্ক করতো, সে যেই হোক না কেন। এবং সেই তর্কে কেন হবে কেন হবে না, এই বিস্তর প্রশ্ন জুড়ে থাকতো, যেগুলো মুক্তকেশীর কাছে অসহ্য মনে হতো। তা যাই হোক, এই বউকে জব্দ করার জন্য
মুক্তকেশী নানা ফন্দি ফিকির করেছে, কিন্তু কিছুতেই এই বউকে জব্দ করা যেত না। বিভিন্নভাবে, এমনকি প্রবোধও তার গায়ে হাত তুলেছে, মুক্তকেশী প্রচণ্ডভাবে অত্যাচার করেছে তার প্রতি। কিন্তু প্রত্যেকে ভাবতো এইবার বুঝি শিক্ষা হয়েছে, এই পরদিন বোধহয় আর লজ্জায় বেরোবে না, লজ্জায় মুখ দেখাতে পারবে না। কিন্তু কোথায় কি, পরদিন আবার দেখা যেত সুবর্ণলতাকে কোমর বেঁধে সংসারে ঘুরে বেড়াচ্ছে, অন্যান্য কাজকর্ম করছে, এই আর কি। এইরকম পরিবেশে সুবর্ণলতা আস্তে আস্তে বড় হচ্ছে। 14 বছর যখন তার বয়স হয়েছিল এবং তার স্বামীর 22 বছর, সেই সময় তারা এই নতুন বাড়িতে উঠে এসেছিল। কিন্তু দাম্পত্য জীবনটা বিষময় হয়ে উঠেছিল। সেই প্রবোধচন্দ্রের যে ব্যবহার, সেই ব্যবহার তীক্ষ্ণ ব্যবহার সুবর্ণলতা কখনোই সহ্য করতে পারেনি। যাই হোক, এই বাড়িতে 8বার আতুর ঘরে যেতে হয়েছে তাকে। তার 8টি সন্তান সন্তানকে সে জন্ম দিয়েছে। আর বাড়িতে উমা শশী হচ্ছে বড় বউ, আর এরপরে বাকি 2 ছেলেরও বিবাহ হয়ে যায়। প্রভাসের বউ হচ্ছে গিরিবালা, আর ছোট প্রকাশের বউ হচ্ছে বিন্দু। এই ছোট বোন বিরাজ, যে ননদ ছিল, ছোট ননদ, তারও বিবাহ হয়ে যায়। এবং সবথেকে উল্লেখযোগ্য, যে বাড়িতে কেউ সুবর্ণলতাকে সহ্য করতে পারে না, সর্বদা সুবর্ণলতার সাথে তর্ক বিতর্ক চলে, সেই বাড়িতে এই বিরাজের বিবাহ নিয়ে যখন অর্থের একটা টানাটানি উপক্রম হলো, কে কি করবে, কীভাবে অর্থের জোগান হবে, সেই সময় সুবর্ণলতা আড়াল থেকে বলেছিল যে তার গহনা নিয়ে কোনো ভাবনা করতে হবে না। এবং দেখা গেছে বিরাজকে মনের মতো করে সম্পূর্ণ গয়না দিয়ে সাজিয়ে, তার নিজের বিয়ের বেনারসি দিয়ে সাজিয়ে সে বিরাজকে বিদায় করেছে। এবং যে বিরাজ তার এই বৌদিকে বিভিন্ন রকমভাবে অপমান করেছে, বিভিন্ন রকমভাবে অপমানিত হতে দেখেছে, হতে দিয়েছে, সেই বিরাজও শ্বশুরবাড়ি যাওয়ার সময় উপলব্ধি করেছে যে তুমি সম্পূর্ণ অন্য মানুষ, আজ তোমাকে চিনলাম। এই যে একটা বিষয়, সেটা কিন্তু সুবর্ণলতার মধ্যে আস্তে আস্তে বেড়ে উঠছিল। সুবর্ণলতা সর্বদা তর্ক করত, সর্বদা নিজের জেদটাকে বজায় রাখত। তার মনের মধ্যে একটা অদম্য জেদ ছিল, আর ছিল তার্কিক প্রকৃতি, সেটা আগেই বলেছি। আর অন্যায় দেখলে সে সর্বদা প্রতিবাদ করত। এই প্রতিবাদের মধ্যেও কিন্তু সে সংসারটা গুছিয়েই করতে চেষ্টা করেছে। তবে হ্যাঁ, অন্যান্য রমণীরা বা অন্যান্য উমা শশী যেমন রান্নাঘরেই তার মুক্তি পেয়েছে, বা তার কাজের মধ্যে দিয়ে সকলকে সে খুশি করতে চেয়েছে, এমনটা কখনোই সুবর্ণলতা চায়নি, বা সুবর্ণলতা কখনোই সেই রান্নাঘরে নিজের মুক্তি খুঁজে পায়নি। সে অনেক কিছু চেয়েছে। আমাদের লেখিকা আশাপূর্ণা দেবী বলেছেন যে সে সারা জীবনে প্রচুর কিছু চেয়েছে। সে চেয়েছে বাড়ির মানুষগুলো সভ্য হোক, বাড়ির মানুষগুলো শিক্ষিত হোক, সে চেয়েছে বাড়িটা খোলামেলা মুক্ত পরিবেশ হোক, সে চেয়েছে তার পরিবারের সকল সদস্য তার সন্তানরা তাকে বুঝতে শিখুক, তার সন্তানরা তার মতো হোক। সে চেয়েছে তার শ্বশুরবাড়ির যে তিক্ত পরিবেশ, সেই পরিবেশ থেকে তার সন্তানদের দূরে রেখে তাদের অন্যরকম মানুষ করতে। সে একটা দোতলার বারান্দা চেয়েছে, কিন্তু কিছুই বলতে গেলে সে পায়নি। যখন এই নতুন বাড়িতে তারা উঠে এসেছে, সুবর্ণলতা এসে দেখেছে তার স্বপ্ন ভঙ্গ হয়েছে। তার সেই দক্ষিণের ঝোলানো বারান্দা কখনোই কিন্তু প্রবোধ করেনি, এবং তার কারণ হিসেবে বলেছে এটা করার কোনো অর্থ হয় না, কারণ ও পথে মেয়েরা নাকি পাপ করবে, আরো বেশি পাপ বাড়বে তাদের। আর বাড়িটার মধ্যে কোনো ছাদে ওঠার সিঁড়ি পর্যন্ত করা হয়নি, কারণ তাতে নাকি অর্থের সংকুলান হয়নি বা অর্থের ঘাটতি পড়েছিল। আর ছাদ করেই বা কী হবে, মুক্তকেশীর মতে ওই ছাদে উঠে বউরা এর সাথে কথা বলবে, সেটা কখনোই তার কাছে পছন্দের বিষয় নয়। এরকমভাবে দিন কাটে, এবং সুবর্ণলতা যখন সেই তার যে স্বপ্ন ভঙ্গ হয়েছে, সে যখন তার ঝোলানো বারান্দা পায়নি এবং স্বামী বিশ্বাসঘাতকের কাজ করেছে এটা বুঝতে পেরেছে, তার মুখে কিন্তু মাত্র একটা বাক্য উচ্চারণ হয়েছে, মাও এই অবিশ্বাসের কাজটা হয়েছিল বলেই বাড়ি পরিত্যাগ করে চলে গেছিল। এই সুবর্ণলতা যখন প্রথম বাড়িতে এসেছিল, শ্বশুর বাড়িতে তার প্রথম আগমন ঘটেছিল, তখন মুক্তকেশী বা পাড়ার অন্যান্য গিন্নিদের সাথে কথাবার্তায় বা বাড়ির অন্যান্যরা বারে বারে তাকে বিভিন্ন রকমভাবে তার মায়ের খোঁটা দিয়েছে। তার মা সংসার পরিত্যাগ করেছে বলেন, বিভিন্ন রকমভাবে তাকে কথা শুনিয়েছে। এমনকি তার বাবা যখন প্রথম তাকে নিতে এসেছে, তার দাদা সরল যখন তাকে নিতে এসেছে, কোনো সময় মুক্তকেশী তাকে যেতে দেয়নি। এমনকি চিরচ্ছেদ বিচ্ছেদ ঘটিয়েছে সেই পরিবারের সাথে, যাতে সত্যবতীর ছায়া কোনো রকমে সুবর্ণলতার মধ্যে না
বেড়ে ওঠে। কিন্তু সেই মুক্তকেশীকেই বলতে হয়েছে যে আমড়া গাছে কি আর ল্যাংড়া ফলবে। আসলে সত্যবতীর জন্যই সুবর্ণলতা এরকম। প্রথম ভয়ে গুটিয়ে থাকতো মেয়েটা। সুবর্ণলতা ভয়ে ভাবনায় একেবারে লজ্জায় নিজেকে গুটিয়ে রাখতো। কিন্তু একসময় বড় হতে হতে সে বুঝতে পেরেছে যে এই মানুষগুলো শক্তের ভক্ত, নরমের জম, কাজেই তাদের ওপরে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সে রুখে দাঁড়াতে শিখেছে। আর সে যখনই রুখে দাঁড়িয়েছে তখনই কিন্তু প্রবোধ গুটিয়ে গেছে তার পরিবারের আর 5 জন। এরকম একটা পরিবেশ, যে পরিবেশে সুবর্ণলতাকে কেউ মানিয়ে নিতে পারছে না, সেরকম একটা পরিবেশেই দিন কাটছে। এরকম এক সময় আমরা আরেকটা পরিবারকেও পাশাপাশি দেখেছি, সেটা হচ্ছে শ্যামা সুন্দরীর পরিবার। শ্যামা সুন্দরী হচ্ছে মুক্তকেশীর যা, মুক্তকেশীর বড় যা, সম্পর্কে বড় যা, খুঁড়তুতো না জ্যাঠিত কিছু একটা সম্পর্কে বড় যা। আর সেই শ্যামা সুন্দরী এবং যোগু, মানে শ্যামা সুন্দরীর যে একমাত্র পুত্র জগন্নাথ, তারা দুজনে একসাথে ওই বাড়িতে থাকতো। জগন্নাথ বিয়ে থা করেনি, তারা প্রবোধ, সুবোধ এদের সকলের থেকে বয়সে বড়, কিন্তু সে চায় না কোনোদিন বিবাহ করতে। মায়ের পৈতৃক সম্পত্তি, মানে মাতুলালয়ের যে সম্পত্তি, সেই সম্পত্তি তারা পেয়েছে এবং সেই সম্পত্তি নিয়ে মায়ের সাথে তার মামলাও চলেছে। যোগ একটু অন্যরকম ছিল, একটু খামখেয়ালি গোছের, তাকে একটু পাগলাটে টাইপের, কিন্তু তার মধ্যেও আমরা একটা মনুষ্যত্ব দেখেছি, যে মনুষ্যত্ব কিন্তু আমরা কখনোই দেখতে পাইনি এই প্রবোধ বা প্রবোধের আর 2 ভাইয়ের মধ্যে। যাই হোক, এরমভাবে যখন চলছে সেই সময় আমরা হেমাঙ্গিনীর যে কথা বললাম, মুক্তকেশীর বোন, সেই হেমাঙ্গিনীর যে স্বামী ছিল কাশীনাথ, সেই কাশীনাথ কিন্তু একটা সত্য কথা বলেছিল এই মুক্তকেশীকে। মুক্তকেশী প্রায়শই তার বাড়িতে গিয়ে এই সুবর্ণলতার বিরুদ্ধে নিন্দা করত এবং সেই নিন্দা কাশীনাথের কানে যখন আসতো, কাশীনাথ সাধারণত থাকতো না, সে সিমলায় কার্যসূত্রে থাকতো, মাঝে মাঝে বাড়ি আসতো, কিন্তু এই কথাবার্তা যখন তার কানে যেত সে শুনতো। সে কিন্তু সুবর্ণলতার প্রশংসা করতো। সে বলেছে সুবর্ণলতাকে তোমরা কেউ চিনতে পারোনি, তার মধ্যে মানুষ আছে, তার মধ্যে হৃদয় আছে। এবং সে মুক্তকেশীকে একটা চরম সত্য কথা বলেছিল। সেই সত্যটা কি? বৈধব্যই হচ্ছে তোমাদের সব থেকে সুখের সময়। কারণ কি, এই বৈধব্যটা যদি না হতো তাহলে তো তুমি সংসারে ছড়ি ঘোরাতে পারতে না, তাহলে তো তুমিও ওই বউদের মতো পায়ের নিচে থাকতে, কারণ এটাই তো তোমাদের সমাজের নিয়ম। কাজে বৈধব্যই তোমাদের সুখের সময়, এই কথায় সবাই কিন্তু থেমে গেছে। মুক্তকেশীও সেই কথাটাকে অবজ্ঞা করেছে, কিন্তু যাই হোক চরম একটা সত্য কথা কাশীনাথ উচ্চারণ করেছে। আবার আমরা দেখেছি এই যে সুশীলার স্বামী, তার বয়স অত্যন্ত বেশি, সে আমাদের এই সুবর্ণলতার সাথে বলতে গেলে পিতা পুত্রের সমান বয়সের দিক থেকে, কিন্তু তার সাথেও কথা বলায় বারণ আছে বাড়ির বউদের। এই যে বিষয়টা, এই যে নিয়মটা, সেই নিয়মটাও কিন্তু ভাঙলো সুবর্ণলতা। তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বায়না করলো যে আমি কথা বলবো ঠাকুর জামাইয়ের সাথে। তখন মুক্তকেশী একেবারে হ্যাঁ বলেনি, কিন্তু তার এই মৌন থাকাটা সুবর্ণলতার সম্মতি হিসেবে ধরে নেয় এবং সে সুশীলার বরের সাথে, নন্দায়ের সাথে কথা বলতে শুরু করে এবং আস্তে আস্তে দেখা যায় বিষয়টা ঠাট্টার সম্পর্ক হয়, অন্যান্য যারাও কথা বলতে শুরু করে। কিন্তু প্রবোধ যখনই তার সাথে কথা বলতে দেখেছে তার মাথায় রাগ চলে গেছে। সে শাসন করেছে তার বউকে, কখনো বা গায়েও হাত তুলেছে এবং কদর্য ভাষায় কথা বলেছে সুশীলার স্বামীকেও। তা যাই হোক, এইভাবেই চলছিল। একটা দিন দেখা গেল, একটা সময় দেখা গেল মুক্তকেশীর সংসারে আর্থিক অনটন এসেছে। ওই যে বললাম, প্রবোধের অর্থে বাকি আয়েস বা অন্যান্য দেওয়া থোয়া, বিভিন্ন জামা কাপড় কেনা, অন্যান্য যে আনুষঙ্গিক খরচ, সংসারের এক্সট্রা খরচ, সেগুলো চলত। আর সুবোধ সে তার বাবার যে চাকরিটা পেয়েছিল সেই টাকা কিন্তু যত সামান্য একটা নির্দিষ্ট আয়, সেটা তো ব্যবসা নয়, সেই টাকায় সংসার চালাতেই সে হিমশিম খেত। কাজে বাকি টাকা প্রবোধের থেকে নিতেই হতো। আর সুবর্ণলতা ছিল তো দেদার, মানে তার খোলা হাত, সে কখনোই জাগতিক বিষয়ের প্রতি খুব একটা আকৃষ্ট ছিল না, তাই এক হাতে তুলে দিয়েছে তার সমস্ত গয়না তার বেনারসি, তার ননদের বিয়েতে। তা এরকম সুবর্ণলতার জন্যই বলতে গেলে প্রবোধের খরচা আরও কখনো কখনো বেড়ে যেত। কারণ সুবর্ণলতা এমনই ছিল যে তার কোনো সন্তান যখন কোনো কিছু আবদার করতো কেনার জন্য, তখন বাড়ির প্রত্যেকটা সন্তানকে সে কিন্তু ওই জিনিসটা কিনে দিত। তার এই সুস্বভাবটা কিন্তু ছিল। তা মুক্তকেশী যখন সংসারের টানাটানি একটা শুরু হয়েছে, তখন সব ছেলেদের ডেকে বলল, তোমরা এক কাজ করো, একমাত্র উমা শশী, মানে
বড় বউকে ছাড়া তার তো চলবে না, কারণ বড় বউ হেসেলে না থাকলে তার রান্না করবে কে? এতগুলো নাতি নাতনি আছে বা ছেলেরা আছে, তাদের জন্য খাবার করতে হবে, রান্না করতে হবে, সংসারের কাজ আছে, শুধু ঝিয়েরা তো সব করতে পারবে না। তা কি হবে? তখন শুধু উমাশশী থাক আর বাকি বউরা যে যার বাপের বাড়ি চলে যাক। এখন সমস্যা হলো সুবর্ণকে নিয়ে। সুবর্ণর বাপের বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, সেই সম্পর্ক তো ছিন্ন করেছে স্বয়ং মুক্তকেশী। কাজে সুবর্ণ বলল সে এই অবস্থায় বাপের বাড়ি যাবে না। আর ইতিমধ্যে সুবর্ণর বাড়িতে কিন্তু তার দাদারা প্রতিষ্ঠিত। সুবর্ণর দাদার সাধন ওকালতি পড়েছে, উকিল হয়েছে, বড় উকিল হয়েছে। অন্যদিকে সরল, সেও একটা ভালো চাকরি করে। এই সমস্ত খবর কিন্তু মুক্তকেশীর কাছে ছিল। তা যাই হোক, সে বলেছে এতদিন ধরে একটা সম্পর্ক নষ্ট করে রাখার কোনো অর্থ হয় না, আবার যাওয়া উচিত। প্রবোধ সে কথা বলেছে, কিন্তু সুবর্ণ কিছুতেই রাজি নয়। প্রবোধ তখন বলেছে মায়ের কাছে গিয়ে বলতে, কারণ প্রবোধ তো চায় যে তার বউ যাতে না যাক, কারণ প্রবোধ তার বউকে চোখে হারায়, ওই যে বললাম। তা এরকম একটা পরিস্থিতিতে সুবর্ণ যখন বোঝাতে যায় মুক্তকেশীকে, মুক্তকেশী প্রচণ্ড রেগে যায়। সে বলে যে তুমি মান রাখছো না শাশুড়ির। এই কথায় সুবর্ণ উল্টে শাশুড়িকে বলে, কোনটা মান আর কোনটা অপমান তা আপনি বোঝেন? সুবর্ণের এই কড়া কথায় ভীষণভাবে আঘাত লাগে মুক্তকেশীর। সমস্ত ছেলেদের নিয়ে বিচার সভা বসানো হয়। বিচারে ঠিক হয় যে প্রবোধ ওই রাত্রেই এই সুবর্ণলতাকে নিয়ে তার বাপের বাড়িতে পৌঁছে দেবে। গাড়ি ডেকে যথাসময়ে সুবর্ণলতাকে তার বাড়ির সামনে নামিয়েও দিয়ে আসা হলো। সুবর্ণলতা আর কোনো প্রতিবাদ করলো না। কিন্তু বাড়িতে গিয়ে প্রবোধ আর গাড়ি থেকে নামেনি। সুবর্ণকে যখন নামিয়ে চলে এসছে, সুবর্ণ প্রথমেই বাবার সম্মুখে হয়েছে। বাবা তো বলেছি প্রথমেই, তার বাবা অসভ্য, অভদ্র বা অশিক্ষিত তার কোনোটাই নয়। তার বাবা সরকারি কেন্দ্রীয় সরকারি ভালো বড়বাবুর পোস্টে কিন্তু চাকরি করতো, শিক্ষিত মানুষ, তার মধ্যে রুচিবোধ ছিল, সবটাই কিন্তু ছিল। কিন্তু তবু ওই যে বললাম ব্যক্তিত্বের বড় অভাব। সে তার সন্তানকে ভালোবাসে, সুবর্ণকে মন প্রাণে চায় কাছে টেনে নিতে, কিন্তু পারছে না। সুবর্ণকে সেই সময় হাত ধরে সে ঘরের মধ্যে না এনে সে চলে গেল তার বোন সৌদামিনীর বাড়ি। সেই বাড়িও কাছাকাছি। সৌদামিনী হচ্ছে এই সুবর্ণর পিসি হয় সম্পর্কে। সৌদামিনীরও একটা কথা আমরা এখানে উপন্যাসে পেয়েছি। সেই সৌদামিনীর বর দ্বিতীয় বিয়ে করে সৌদামিনীকে ত্যাগ করেছিল। সেই সময় সৌদামিনী এই মামির বাড়িতেই আশ্রয় নিয়েছিল, এবং পরবর্তীকালে যখন তার দ্বিতীয় স্ত্রী অসুস্থ হয়ে যায়, তখন সৌদামিনীকে আবার তার স্বামী ফিরিয়ে নিয়ে যায়, এবং সেই পরিবারের সমস্ত দেখভালের দায়িত্ব সৌদামিনীর হাতেই পড়ে। বর্তমানে তার স্বামী নেই, তার ওই সতীনও মারা গেছে। সেই সন্তানদের সমস্ত নিজের হাতে সে দেখাশোনা করছে। সমস্ত বাড়ির গৃহিণী এখন বলতে গেলে সে। তা যাই হোক, সেই সৌদামিনীকে ডেকে আনতে গেল নবকুমার। আর অন্যদিকে সুবর্ণ বাড়িতে প্রবেশ করে। বাড়িতে সামনে সে গিরিবালাকে দেখে। গিরিবালা তার বৌদি। গিরিবালার সাথে সামান্য কথাবার্তা হয়। গিরিবালা তাকে বসতে বলে, কিন্তু সে একেবারে ছাদে উঠে যায়। ছাদে গিয়ে দাঁড়িয়েছিল। সেই সময় তার দাদার মেয়ে অন্যর সাথে তার কথাবার্তা হয়। অন্যর কাছে সে যেন একটু মুক্তি খুঁজে পায়। সে নিজের মনের অনেক কথা বলে। তা যাই হোক, এইরকম একটা পরিবেশে যখন সাধন ফিরে আসে, তারপরে সৌদামিনী বা নবকুমারও ফিরে আসে, সমস্ত কথাবার্তা শুনে তারা ঠিক করে যে এটা একেবারে অন্যায় হয়েছে। সুবর্ণ তাদের জানায় যে তার শ্বশুরবাড়ি তাকে ত্যাগ করেছে। কারণ হিসাবে কি ঘটেছে সবটাই সুবর্ণ কিন্তু খুলে বলে। তখন সুবর্ণর বাবা দাদা বলে এটা অত্যন্ত অন্যায়। তুমি এসেছো ভালো কথা, কদিন থাকো। এটা তোমার শাশুড়ি যেটা বলেছে সেটা অন্যায় কিছু বলেনি, ভালোই বলেছিলেন, কিন্তু তুমি যেটা করছো সেটা অন্যায়। কাজেই তোমাকে আবার আমরা তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এই কথা সুবর্ণলতা কিন্তু সহ্য করতে পারেনি। তার তার সম্মানে আঘাত লাগে। সে সেই মুহূর্তে ওই রাত্রে গাড়ি ডেকে বাবার সাথে আবার ফিরে যায় তার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে তাকে গ্রহণ করে এবং তার বাবাকেও আপ্যায়ন করেছিল, কিন্তু তার বাবা ফিরে যায়। সেই রাত্রে সুবর্ণলতা আফিং খেয়ে মরবার চেষ্টা করে। আমরা বুঝতে পারছি সুবর্ণলতার যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রাম কিন্তু প্রথম প্রতিশ্রুতির সত্যবতীর জীবন সংগ্রামের থেকেও কঠিন। এই যে সত্যবতী সুবর্ণলতাকে ছেড়ে চলে গেল, সেই সময় সুবর্ণলতাকে ছেড়ে যদি সত্যবতী চলে না যেত, তাহলে কিন্তু হয়তো সুবর্ণলতার এই সংগ্রামটা আরেকটু সহজ হয়ে যেত। যাই হোক, যখন সেটা ঘটেনি তার সেটা বলে আর কোনো লাভ নেই। তা এরকম পরিবেশে আবার সুবর্ণলতা ফিরে এলো। এরপর আমরা দেখেছি ওই পরিবারে ওই সময়ে সমাজের যে পরিবেশ আর কি, সেই সমাজে প্লেগের খুব উৎপাত শুরু হয়েছে। প্লেগ একটা মারণ রোগ, তোমরা জানো। সেই সময় সমস্ত মানুষ মরতে বসেছে, একটা মড়ক লেগেছে দেশে বলা যায়। তখন বাড়ির ছেলেরা ঠিক করলো যে সবাইকে
অন্যত্র পাঠিয়ে দেবে বাড়ির মেয়েদের, বাচ্চাদের। তখন যে যার এক এক স্থানে চলে গেল, নবদ্বীপে চলে গেল মুক্তকেশী, তার চাপা মানে সুবর্ণলতার বড় মেয়ে চাপাকে নিয়ে, সুবর্ণলতার প্রথম দুই মেয়ে চাপা এবং চন্দন, এই দুই মেয়েকে নিয়ে চাপাকে নিয়ে সে চলে গেল। আর বাকি যারা উমা শশী চলে গেল তার দিদি শরৎ শশীর বাড়িতে। এই শরৎ শশীর যে বাড়ির যে খণ্ড দৃশ্য সেটাও সামান্য আমি বলবো। আর হচ্ছে বাকি যে দুই বউ, সেই দুই বউ চলে গেল তাদের বাপের বাড়িতে মহা আহ্লাদে। এই শরৎ শশীর বাড়িতে কিন্তু উমা শশী খুব একটা যেতে ইচ্ছুক ছিল না, কারণ এই শরৎ শশীর কোনো সন্তানাদি ছিল না, এবং উমা শশীর অনেক সন্তান থাকায় শরৎ শশী একটা সন্তানকে দত্তক হিসেবে নিতে চেয়েছিল, কিন্তু উমা শশী রাজি হয়নি। সেই জন্য সে একটু লজ্জা অবনত থাকে। তা যাই হোক, সেই সংসারে সে শেষ পর্যন্ত গেছে। কিন্তু সেই সংসারটা আমি কেন বলছি একটু বলবো, কারণ ওই সংসারে গিয়ে তৎকালীন পরিবেশের যে মানে সমাজের রাজনৈতিক একটা চিত্র আমরা দেখতে পেয়েছি উপন্যাসে। সেটা কি না, করালি মদন হচ্ছে এই এই যে শরৎ শশী, সেই শরৎ শশীর স্বামী। সে হচ্ছে ব্রিটিশ সরকারের পোশাক কুকুর জাতীয় দারোগা, মানে তৎকালীন পুলিশের দারোগা। সে স্বদেশীদের ধরপাকড় করে, রাতের অন্ধকারে তাদের অদম্য পেটাচ্ছে, এবং সেই দৃশ্য চোখে পড়েছিল উমা শশীর সন্তানদের। তারা ফিরে এসে সেই গল্প আর 5টা ভাই বোনের সাথে করেছিল। সে যাই হোক, পরবর্তী কথা, এটাই হচ্ছে সেই খণ্ডচিত্র, এবং সেখান থেকে তারা আবার ফিরেও আসে। তার কারণও হচ্ছে ওই সন্তানদের সকলেই বলতে শোনা গিয়েছিল, সকলেই বলছিল যে এই যে দারোগা স্বদেশীদের পেটাচ্ছে, এ কথা যদি মেজ খুড়িমা শুনতে পায় তাহলে মেজ খুড়িমা তাদের খুব বকবে এই বাড়িতে এসেছিল বলে। এই কথা শরৎ শশী শোনা মাত্রই তাদের সবাইকে ওই বাড়ি থেকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছিল। এই একটা ঘটনা। তা যাই হোক, আর এই যে সুবর্ণলতার তো বাপের বাড়ি নেই, সে যাবে কোথায়? আবার শুরু হলো সমস্যা। তখন পথ দেখালো সুবোধ, ভাসুর, সুবর্ণলতার ভাসুর। সে বলল সে কিছুদিন আগে সুশীলার বাড়ি গিয়েছিল, আর এক ভাই সুবালা তার ননদ সুবালার বাড়িতে গিয়েছিল, মানে সুবোধের যে বোন, মেজ বোন, সুবালার বাড়িতে গিয়েছিল। সেই বাড়িতে দারিদ্র আছে, কিন্তু পুকুরে মাছ আছে, জমিতে ফসল আছে, গাছে সবজি আছে, এই সমস্ত কিছু নিয়ে তাদের সংসারটা কোনো রকমে চলে যায়। কিন্তু সেখানে যদি সুবর্ণলতাকে তার কয়েকটা সন্তান নিয়ে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সুবর্ণলতা কয়েকদিন সেখানে থেকে আসতে পারবে, কারণ সুবালেরা মানুষ খুব ভালো। তা সেই কথা মতো প্রবোধ সুবর্ণলতা তার সন্তানদের ওই স্থানে দিয়ে চলে এলো। কিন্তু ওই স্থানে যেন দক্ষিণা বাতাস ফিরে পেল সুবর্ণলতা। কেন ফিরে পেল? সেই যে সংসার, সেই সংসারে সে একেবারে ভিন্ন চিত্র দেখতে পেল। এই যে ভিন্ন চিত্র, সেই ভিন্ন চিত্রের কথা আমরা কেন বলছি? এই যে সুবর্ণলতার পরিবারের যে পুরুষতান্ত্রিক পরিবার যাকে বলে, অথবা যে পরিবারে শাশুড়ির কথাই, সেটা অন্যায় হোক অবিচার হোক, সেটাই একেবারে দৃঢ়ভাবে শুনতে হয়, ছেলেরা তা পালন করে এবং মেয়েদের পায়ের তলায় রাখে, সেই চিত্রই যে সমগ্র সমাজ জুড়ে ছিল তা কিন্তু মোটেই নয়। আর সেটা প্রমাণ করেছে সুবালার পরিবারে এসে কি দেখা গেল? সুবালা এবং তার স্বামী গ্রামের স্কুলে যে মাস্টারি করতো, সেই অমূল্যর মধ্যে এক প্রেম বন্ধন। তারা দুজনে সবসময় হাসি ঠাট্টা করে, তারা দুজনে দুজনকে ভালোবাসে, তারা দুজনের মধ্যে একটা অদ্ভুত শ্রদ্ধার সম্পর্ক, যে সম্পর্ক কখনোই সুবর্ণ ও প্রবোধের মধ্যে দেখা যায়নি। সুবর্ণ দেখেছে প্রবোধ সুবর্ণকে ভালোবেসেছে, কিন্তু অমূল্য সুবালাকে ভালোবাসে। দুই ভালোবাসার মধ্যে কোথাও যেন একটা পার্থক্য আছে। সুবালার প্রতি অমূল্যর যে প্রেম, সেই প্রেমে আছে শ্রদ্ধা। প্রবোধের যে প্রেম সুবর্ণলতার প্রতি, সেই প্রেমে আছে ঘৃণাবোধ, নারীর প্রতি ঘৃণাবোধ, আর আছে এক কামুক ভালোবাসা। এই ভালোবাসা সুবর্ণলতার কাঙ্ক্ষিত নয়। তা যাই হোক, সেখানে আর এক চিত্র দেখেছে যে ফুলেশ্বরী, যে কিনা সুবালার শাশুড়ি মা, তিনি মুক্তকেশীর মতো সবসময় পরনিন্দা পরচর্চা করেন না, বা বাড়ির বউয়ের নিন্দা করেন না, বাড়ির বউয়ের কাজের খুঁত ধরেন না। তিনি নকশিকাঁথায় ফোড় দিতে দিতে তার নিজের মতোই বাস করেন। সে কি সুন্দর তিনি সুবালার সাথে হাসি ঠাট্টা করেন, বিভিন্ন রকমভাবে তাদের দিন চলে যায়। এই বিষয়টা দেখতে অত্যন্ত ভালো লাগে সুবর্ণলতা যেন গা ভাসিয়ে দিয়েছে একটা অন্য পরিবেশে, অন্য একটা জায়গায় এসে। এখানে এসে সুবর্ণলতার আর একটা মনের মতো দিক হচ্ছে
অম্বিকা ঠাকুরপো, সুবালার ঠাকুরপো হচ্ছে অম্বিকা ঠাকুরপো, যে স্বদেশীর সাথে মানে সেই সময় যে স্বদেশী আনা চলছিল, স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনের সাথে যুক্ত ছিল। অম্বিকা ঠাকুরপো অনেকবার জেলে গেছে। এই কথা শুনে সুবর্ণলতার মনের ভেতরটা যেন নেচে উঠেছে। সামনে থেকে একজন স্বদেশীকে দেখতে পাবো, তার সাথে কথা বলবো, এ যেন একটা অদম্য আনন্দ, মানে একটা অদ্ভুত একটা ভালোবাসা। যাই হোক, সেই অম্বিকার ঘরে রয়েছে এক রাশি পত্রপত্রিকা, বিভিন্ন বই। সেই বইগুলো আকৃষ্ট করলো সুবর্ণলতাকে। সুবর্ণলতা সেই বইয়ের আকর্ষণে, অম্বিকার সাথে কথা বলবার আকর্ষণে একদিন গিয়ে উঠলো অম্বিকার ঘরের মধ্যে। অম্বিকা আর সুবর্ণলতা হাসাহাসি করছে, কথাবার্তা বলছে। অম্বিকার তার নিজের লেখা কবিতা পড়ছে, আর ঠিক সেই সময় প্রবোধ গিয়ে উপস্থিত হলো সেই ঘরের দরজায়। কারণ প্রবোধ তো স্থির থাকতে পারছিল না। সে জানতো অম্বিকার কথা, অম্বিকা এখানে থাকে, এবং তার স্ত্রীকেও সে জানতো। তার স্ত্রী একদিন বলেছিল, যদি কোনোদিন মনের মতো সঙ্গী পাই, মনের মতো সখী পাই, সে যেই হোক না কেন, তার সাথে বন্দে মাতারম পাতাবো। এই যে কথাটা, এটা প্রবোধকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল। প্রবোধ তার ঘরের মধ্যে বসে থাকতে পারেনি স্ত্রীকে ছেড়ে। সে নিতে চলে এসেছিল সুবর্ণলতাকে, এবং এসে যখন ওরকম একটা দৃশ্য দেখেছে, তার কুরুচি বা কুবিকৃত মন অন্যরকমভাবে রিয়্যাক্ট করেছে, বা অন্যরকমভাবে একটা পরিবেশ সৃষ্টি করেছে। সে অত্যন্ত নীচ মানসিকতার, সে কটূক্তি করেছে সুবর্ণলতাকে, জুতিয়ে মুখ ভেঙে দেব এমন কথা বলেছে। তার এই নিম্নমানের অসভ্য অশ্লীল ভাষা অম্বিকারও কানে লেগেছে। সে বলেছে, আপনি এভাবে কথা বলবেন না মেজদা। যেভাবে মানে নিচু কথা বললে নিজেকেই নিচু করা হয়, যে মানুষটাকে নিচু কথা শোনানো হচ্ছে তাকে নিচু করা হয় না। কিন্তু তাতে কোনো যায় আসেনি প্রবোধের মোটা চামড়ায়। সে একেবারে সুবর্ণলতার সাথে নির্লজ্জ ব্যবহার করেছে। সুবর্ণলতা কিন্তু ধীর স্থির। সে তার অম্বিকা ঠাকুরপোকে বলেছে, বৃথাই তোমাদের দেশভক্তি, দেশোদ্ধার তোমাদের কোনো কাজেই আসবে না যদি তোমরা দেশের এই মেয়ে মানুষের অপমান থেকে, অপমানের নরককুণ্ড থেকে তাদের উদ্ধার না করো। আর এই পাপের যদি মুক্তি না ঘটে, তাহলে সব কিছুই তোমাদের ভস্মে ঘি ঢালা হবে। এই কথাটা তো নির্মম সত্য। শুধু অম্বিকাকে বলা সুবর্ণর কথা নয়, এই কথা যেন সাংঘাতিকভাবে কষাঘাত করে তৎকালীন স্বদেশিয়ানার যুগকে। সত্যিই তো, মেয়েরা পড়ে আছে কোন একটা মানে নিচের দিকে। সেই নারী সমাজকে যদি তুলে না আনা হয়, তাহলে একটা সমাজের অগ্রগতি কী করে হবে? এ তো চরম সত্য কথা। সে যাই হোক, সুবর্ণকে প্রবোধ নিয়ে আসে বাড়িতে। অন্যদিকে নবদ্বীপ থেকে তার ঠাকুমা মানে মুক্তকেশর ফিরে আসে চাপাকে নিয়ে। সমস্ত আবার আগের মতো সংসার আবার চলতে থাকে। আর এই সময় আমরা যোগুকে আর একটু অন্যরকমভাবে দেখি। কি না, যোগুর কথাবার্তায় আমরা আর এক পুরুষকে খুঁজে পাই, তৎকালীন সমাজেরই কিন্তু পুরুষ। আমরা দেখি যে সুবর্ণলতা বা অন্যান্য মেয়েরা যখন বাড়িতে নেই, তখন প্রবোধ, সুবোধ, প্রভাস এবং প্রকাশ রান্নাবান্না করতে একেবারে নাজেহাল হচ্ছে। তারা তো কিছুই পারে না, সেদ্ধটুকু যে করে খাবে সেটুকু সামর্থ্য তাদের নেই। তা যাই হোক, সেরকম একটা দিনে যোগু যখন এসে দেখেছে, যোগু তাদের বলেছে যে আজকের মতো আমি রান্নাবান্না করে দিচ্ছি, কিন্তু এরপর থেকে তোমরা আমার কাছে খাবে, তোমরা ওখানে গিয়ে পিসির বাড়িতে খাওয়া দাওয়া করবে। কিন্তু এই যে কথাটা, সেটা বলার মধ্যে যোগু তাদের বলে যে তোমাদের তো কষ্ট হবে, কারণ আমরা তো দুজনেই নিরামিষ খাই। যোগু নিরামিষ খায়, যোগুর মা বিধবা, যোগুর কি হয়েছে এ কথা যখন জানতে চাওয়া হয়, যোগু বলে আমি নিরামিষ খেতে পারবো না? যদি মেয়েরা এত কিছু করতে পারে, এত উপোস করতে পারে, এত নিয়ম মানতে পারে, তাহলে আমি পুরুষ হয়ে কেন পারবো না? কি আছে মেয়েদের মধ্যে? কি অদ্ভুত যুক্তি! তার চিন্তা ভাবনা কতটা অন্যরকম। এই রকম করে দেশের মানুষগুলো, যে দেশের পুরুষগুলো যদি ভাবতো, তাহলে কিন্তু দেশে কখনোই সেই সময়টা ওভাবে নিচের দিকে নেমে থাকতো না। প্রগতিশীল সমাজ আরও এগিয়ে যেত অনেক দিন আগে। তা যাই হোক, সেই রকম মানুষ কিন্তু যোগুকে পাওয়া গেছে, এবং যোগুর মতো হয়তো আর খুব কম সংখ্যক আছে। আর পাঁচটা যদি সবাইকে যদি ওরকম দেখতাম আমরা, তাহলে সমাজটা তরতর করে এগোতো। যাই হোক, এই হচ্ছে যোগু। তার সমাজ তো আবার চলছে, সংসার আবার চলছে। ইতিমধ্যে আমরা দেখতে পাই সুবর্ণলতার সংসারে প্রবোধ, সুবর্ণলতা প্রায়শই ঝগড়া ঝামেলা হয়, এবং সুবর্ণলতার সাথে বাড়ির অন্যান্যদের কোনো মিলমিশ হচ্ছে না। সেই সময় প্রবোধ স্থির করে যে সে অন্যত্র চলে যাবে বাড়ি তৈরি করে। এবং সেই সময় সুবর্ণলতার যে সাধের ঝুল বারান্দা, দক্ষিণের বারান্দা, সেই দক্ষিণের বারান্দা হলো, খোলা জায়গায় মুক্ত পরিবেশে তাদের বাড়ি হলো,
পূর্ব দিকের প্রথম রোদ একেবারে খোলা ঘরের মধ্যে প্রবেশ করে। সমস্ত রকমভাবে সুবর্ণলতা নতুন বাড়িতে গিয়ে উঠল। কিন্তু নতুন বাড়িতে ছেলে মেয়েদের সকলকে নিয়ে গিয়ে উঠল বটে, কিন্তু সুবর্ণলতার শান্তি কি ফিরে এলো? সুবর্ণলতার মনের ছটপটানি কি দূরে চলে গেল? শেষ হলো তার সংগ্রাম? একেবারেই কিন্তু নয়। সুবর্ণলতা ভেবেছিল তার ওই যে জঘন্য পরিবেশ, একটা চার দেওয়ালের গণ্ডি, সেই পরিবেশ থেকে সন্তানদের যদি উঠিয়ে আনা হয় তাহলে মুক্ত পরিবেশে মুক্ত মনের মানুষ হবে সন্তানরা, আর তার মনের মতো করে সন্তানদের সে বড় করতে পারবে। কিন্তু দেখা গেল সেটা হচ্ছে না। তার যে সন্তান পুত্র ভানু কিংবা কানু, এরা কেউ কিন্তু সুবর্ণলতাকে মা বলে বিশেষ শ্রদ্ধা করে না। তারা প্রত্যেকে সুবর্ণলতাকে ঘৃণা করে। কারণও কিন্তু আমাদের এই লেখিকা আশাপূর্ণা দেবী বলেছেন। তিনি বলছেন এই ভানু, কানু, মানু অথবা চাপা বা চন্দন, প্রথম যে দুই মেয়ে সন্তান চাপা বা চন্দন, এরা কেউ কিন্তু সুবর্ণলতাকে ঠিক শান্ত, একেবারে স্নিগ্ধ কোমল জননী রূপে দেখেনি। এরা সর্বদা দেখেছে সবসময় চিৎকার চেঁচামেচি প্রতিবাদ করতে, এবং সেই যে প্রতিবাদী রূপটা তারা দেখেছে মায়ের, সেই রূপটা কদর্য রূপ। সেই রূপের মধ্যে যে সৌকুমার্য লুকিয়েছিল, সেই মনের মধ্যে যে কতটা ভালোবাসা লুকিয়েছিল, কতটা স্নেহ লুকিয়েছিল, কতটা স্বাধীন চেতা মন লুকিয়েছিল, সেই সৌকুমার্যর সন্ধান কখনোই সন্তানরা পায়নি। আর সেই কারণেই মা তাদের কাছে হয়ে উঠেছে এক ঘৃণ্য নারী। তারা মাকে ভালোবাসে না সেই অর্থে, শ্রদ্ধাটা দূরস্থ। আর অন্যদিকে প্রবোধকে কি তারা ভালোবাসতো, শ্রদ্ধা করতো? তাও কিন্তু নয়, তাকে করতো অবহেলা। তার যে রূপ, তার যে ব্যবহার তার স্ত্রীর প্রতি, তার মুখের যে ভাষা, এই সব কিছু মিলে সে তার সন্তানদের কাছে অবহেলার পাত্র হয়ে উঠেছে। সন্তানরা তাকে মানে না। আর দুই সন্তান হচ্ছে কে না, পারুল এবং ছোট মেয়ে বকুল। এই পারুল আর বকুল কিন্তু একটু অন্যরকম। এই চাপা বা চন্দন তারা কিন্তু ওই আগের বাড়িটাকে বেশি ভালোবাসে। ঠাকুমার ঘর, জেঠিমার ঘর, এটাই ছিল তাদের বিশেষ প্রিয় জায়গা। মায়ের ঘর তাদের কাছে প্রিয় ছিল না। তারাও পড়াশোনা করানো হচ্ছিল তাদেরকে, কিন্তু তাদের বিয়ে দিয়ে দেওয়া হলো। যাই হোক, চাপা মল্লিকাদের প্রত্যেকের বিয়ে হয়ে গিয়েছিল ওই বাড়িতে থাকতে থাকতে, এবং চাপা যখনই এসছে ওই বাড়িতে গিয়ে আগে উঠেছে এবং মায়ের কাছে শেষ একদিনের জন্য এসে হয়তো থাকতো। তা যাই হোক, এরকম একটা পরিবেশ যখন সুবর্ণলতার চলছে, সেই সময় সুবর্ণলতার জীবনের আরেক ট্র্যাজেডি কি হলো না, সুবর্ণলতার শাশুড়ি মুক্তকেশী যখন ওই বাড়িতে সুবর্ণলতাকে কোনো অন্যায় কথা বলতো, সুবর্ণলতা তীব্র প্রতিবাদ করতো। কিন্তু এখানে এসে সুবর্ণলতা শাশুড়িকে প্রতিবাদটা একেবারে কড়াভাবে করতে পারে না, কারণ সেখানে তার সম্ভ্রমে বাঁধে, তার বিবেকে বাঁধে। তার মনে হয় তার বাড়িতে শাশুড়ি এসেছে, এখানে অপমান করলে বা দুটো কথা শোনালে তাকে অপমান করা হবে। তার মনের মধ্যে সে বুঝতে পারে যে এটা অন্যায়, কিন্তু তবুও সে কাজটা পারে না। যাই হোক, এভাবেই চলছিল। একদিন হঠাৎ সে খবর পেল, সুবর্ণলতা খবর পেল তার বাবা শয্যাশায়ী, তাকে একবার দেখতে চায়। সুবর্ণলতা প্রথমে যেতে না চাইলেও পরে একদম নাছরবান্দা হয়ে একা একাই চলে যায়। পরে প্রবোধ অবশ্য পেছন পেছন গিয়েছিল। তা যাই হোক, সেখানে গিয়ে সে তার বাবার মৃত্যু শয্যায়, বাবার কাছে বাবা অনর্গল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, এবং বাবা জানালো যে তার মা আর বেঁচে নেই। এই মায়ের মৃত্যু সংবাদ শুনে সুবর্ণলতা কিন্তু অঝরে যে কেঁদেছিল তা কিন্তু নয়, তার মুখ থেকে কেবলমাত্র একটা শব্দ নির্গত হয়েছিল, একটু জোরে, বাবা। আর কিচ্ছু সে বলেনি, বসে পড়েছিল স্থানে। এরপরে আমরা দেখেছি সুবর্ণলতার বাবা তাকে বলেছে যে তার মায়ের মৃত্যুর আগে তার মা দুটো খামবন্ধ চিঠি দিয়েছিল। একটা দিয়েছিল নবকুমারের উদ্দেশ্যে, অর্থাৎ সুবর্ণলতার বাবার উদ্দেশ্যে, আর একটা দিয়েছিল সুবর্ণলতার উদ্দেশ্যে। এই যে চিঠি দুটো দিয়েছিল, সেই খামবন্ধ চিঠিটা তার মায়ের আদেশ ছিল তার মৃত্যুর পরে যেন খোলা হয়। সেই কারণেই সুবর্ণলতাকে তার বাবা পৌঁছে দেয়নি, কারণ তার মনে হয়েছিল হয়তো সুবর্ণলতা সেই চিঠি আগেই খুলে ফেলবে, এবং যদি কোনো রকমভাবে তেমন কিছু লেখা থাকে সেই জন্য সেই চিঠি এতদিন পর সে দিচ্ছে। যাই হোক, মায়ের সেই চিঠি নিয়ে সুবর্ণলতা বাড়ি ফিরে যায়। প্রবোধ বাড়ি যায়। সুবর্ণলতার মা চায়নি, এটাও বলা হয় সুবর্ণলতার মা চায়নি যে তার কোনো কাজকর্ম, তাকে যখন তার সব কিছু যখন ছেড়ে এসে চলে গেছে, তখন তার কাজকর্ম করে কোনো রকম ক্লেশ নিক তার সন্তানরা, এটা সত্যবতী চায়নি, এবং সে মতোই বলে গেছে।
সুবর্ণলতার মনের মধ্যেও আসেনি যে তার মায়ের কাজ করবে। এরপরে বাবাও মারা গেছে ওই ঘটনার পরপরই। এরপরে প্রবোধ কি করেছে, যোগুকে দিয়ে প্রচণ্ডভাবে আয়োজন করেছে বাবা মায়ের শ্রাদ্ধে। কিন্তু সুবর্ণলতা সেই শ্রাদ্ধের দিন অসুখের নাম করে শুয়েছিল। সমস্ত আত্মীয় স্বজনরা এসেছে, খেয়ে গেছে, সমস্ত কিছু হয়েছে, কিন্তু সুবর্ণলতা তার বিন্দুমাত্র কাজকর্মে যোগ দেয়নি, কারণ তার মন তাতে সায় দেয়নি। তার মায়ের চিঠিও সে পড়েনি। কেন সে পড়েনি? ভীষণ অভিমান জন্মেছিল তার মায়ের প্রতি। এই চিঠি সে পড়ল অনেকগুলো দিন পরে। সেই চিঠিতে সুবর্ণলতার মা বেশ কিছু কথা সুবর্ণলতাকে লিখে গেছে। সেই কথার মধ্যে লিখছে সত্যবতী, তোমার কাছে আমার অপরিসীম লজ্জা, তোমার কাছে আমার অপরাধের সীমা নাই, সে অপরাধের ক্ষমা নাই। তোমাকে অমন করিয়া নিষ্ঠুর ভাগ্যের মুখে ফেলিয়া আসা আমার উচিত হয় নাই। হয়তো তোমার জন্য আমার কিছু করিবার ছিল। এই চিঠি পড়ে সুবর্ণলতার চোখ দিয়ে অনর্গল জল পড়তে থাকে। এবং এই যেদিন যোগু সেই জিনিসপত্রগুলো রেখে নামিয়ে দিয়ে, শ্রাদ্ধের জিনিসপত্র নামিয়ে দিয়ে চলে যাবে, মানে তাকে বলল যে শ্রাদ্ধের আয়োজন করেছে, সেই প্রথম বকুল তার মায়ের চোখে আগুনের পরিবর্তে জল দেখেছিল। অঝোর ধারায় কেঁদেছিল সুবর্ণলতা এবং বলেছিল এই কোনো কিছু সে করতে চায় না। তা যাই হোক, এই সুবর্ণলতা সেই চিঠিটা পড়েও কিন্তু অঝোর ঝড়ে কেঁদেছিল এবং মনে মনে সেই স্মৃতি কথায় ভেসে উঠছিল তার পূর্বের দিনগুলো। সেই দিনটায় বাড়িতে কেউ ছিল না, একা ছিল সুবর্ণলতা এবং ছিল সেই বাড়িতে আর ছিল বোধহয় বকুল। সে বকুল নিজের ঘরে নিজের কাজকর্ম করছিল। তা যাই হোক, এরপরে আমরা দেখছি সুবর্ণলতা তার 3 সন্তানের বিবাহ দিয়েছেন, ভানু, কানু এবং পারুল। পারুলের কথা একটু বলি। পারুল কিন্তু একটু অন্য রকমের। এই নতুন বাড়িতে এসে সুবর্ণলতা চেয়েছিল পারুল এবং বকুলকে একসাথে স্কুলে ভর্তি করতে। পারুলের একটু বয়স হয়ে গিয়েছিল, 16 বছর পেরিয়ে গিয়েছিল। সকলে তার বিয়ের ব্যবস্থা করতে বলছিল, কিন্তু সুবর্ণলতা কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু এই পারুল ছিল অন্যরকম। সাধন যখন উচ্চস্বরে প্রতিবাদ করেছে যে পারুল কেন অন্যান্য মানে এইভাবে ধীরে বয়সে স্কুলে যাবে, তখন কিন্তু পারুল নিজেকে গুটিয়ে নিয়েছে। কারণ পারুল কিন্তু সুবর্ণলতার মতো ঠিক ছিল না। সে ছিল একেবারে অভিমানী, আত্মাভিমানী। সে নিজে যখনই দেখতো কোথাও অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করতে মুখিয়ে যেত না, কিংবা মানুষগুলোকে ন্যায় শেখাতেও সে যেত না। সে যখনই দেখতো মানিয়ে নিতে পারছে না, সে নিজেকে সরিয়ে নিত, নিজেকে গুটিয়ে নিত। জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার মধ্যে সে কখনো ছিল না। ঠিক সেই কারণে সে নিজেই আর স্কুলে যেতে চায়নি। এবং এরপরে পারুলের বিবাহ দিয়ে দিয়েছে সুবর্ণলতা। সুবর্ণ স্বামী প্রবোধের মনে হয়েছে হয়তো তার সুমতি হয়েছে, এবার বোধহয় সে ভালো হচ্ছে, এবার বোধহয় সংসারী হচ্ছে, তাই 3 সন্তানের বিবাহের ব্যাপারে সে নিজেই উদ্যোগটা নিয়েছে। যাই হোক, ঘটা করে বিবাহ হয়ে গেছে। এর মধ্যে আমরা জয়াবতীকে আর পাইনি, কিন্তু শুনেছি জয়াবতীর স্বামী মারা গেছে, জয়াবতী বিধবা হয়েছে। জয়াবতী তার বাপের বাড়িতে থাকে। জয়াবতীর সাথে সুবর্ণ মাঝে মাঝে দেখা করতেও যেত, কিন্তু এর মধ্যে আর কোনো যোগাযোগ নেই। এই হলো জয়াবতী একদিন হঠাৎ করে সুবর্ণর বাড়িতে আসে এবং সুবর্ণকে বলে যে তারা সবাই মিলে কেদার যাত্রা করছে এবং সেখান থেকে বিভিন্ন তীর্থযাত্রা করবে। তার 2 ননদ যাবে এবং বাপের বাড়ির কেউ যাবে। তার সুবর্ণ যদি যেতে রাজি হয় তার সাথে যেতে পারে। সুবর্ণ এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু ভেবে দেখে না প্রবোধ তাতে রাজি নাও হতে পারে। যে জয়াবতী কিন্তু বলেছিল প্রবোধের যে আদৌ মত আছে কিনা সেটা জানতে হাতে 1 মাস সময় আছে, কিন্তু জয়াবতীর সে কথা সুবর্ণ শোনেনি। সে নিজেই কথা দিয়ে বসে। যথারীতি প্রবোধ আসে, কিছুতেই সে মেনে নেয় না এবং সে সুবর্ণকে একথাও বলে তুমি চলে যাবে, এর মধ্যে দেখবে তোমার ছোট মেয়ে বকুল পালিয়ে গেছে। বকুলের পালিয়ে যাওয়ার কারণ হিসাবে সে বলেছে তার পাশের প্রতিবেশী এক প্রতিবেশীর ছেলে যে আছে, তার নাম সুনির্মল, সেই সুনির্মলের সাথে বকুলকে মাঝে সাঝে কথা বলতে দেখেছে সে, এবং এখানে একটা অঘটন ঘটাবে বকুল। এই যে ইঙ্গিতটা প্রবোধ দিয়েছে, এই ইঙ্গিত শোনা মাত্র আমরা দেখেছি সুবর্ণকে লাফিয়ে উঠতে, এবং সে বলেছে যদি এ ঘটনা ঘটে তাহলে আমি বুঝবো আমার 1 মেয়ে অন্তত একটা যোগ্য কাজ করেছে, আমার মনের মতো কাজ করেছে এবং ঠিকঠাক কাজ করেছে, স্বাধীন হয়েছে। এই যে কথা, এর মধ্যে থেকে স্পষ্ট হয়ে ওঠে সুবর্ণলতার ভেতরকার নারী স্বাধীনতা, নারী মুক্তির যে আন্দোলন, সেটাকে আমরা পরবর্তীকালে সেই যে সুনির্মলের কথা বলছি, সুনির্মলকে এরপরেই আমরা দেখেছি সুবর্ণলতা তার
বকুলের গৃহশিক্ষক করে এনেছেন, কিন্তু সাধন বা তার বাবা কখনোই রাজি হয়নি। তখন তাকে আবার ছাড়িয়ে দেওয়া হয়, বা ছাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক বলবো না। সুনির্মল যখন তার মাকে গিয়ে বলে কথা, মাই বলতে গেলে বাড়িতে এসে বিষয়টাকে অগ্রাহ্য করে, মানে কিছুদিন পড়ানোর পর বাড়িতে এসে জানিয়ে যায় তার ছেলে আর পড়াতে পারবে না, কারণ তার মায়েরও আপত্তি ছিল। তা সেই সময় একজন বয়স্ক শিক্ষককে রাখা হয়েছিল বকুলকে পড়ানোর জন্য, সে কথা পরের কথা। যাই হোক, এরপরে আমরা দেখব যে নির্দিষ্ট দিনে জয়াবতীর বাড়িতে সুবর্ণ হাজির হবে একেবারে তৈরি হয়ে, জিনিসপত্র গুছিয়ে, কারণ তারা তীর্থযাত্রায় বেরোচ্ছে। সে প্রবোধের কথা শোনেনি। তা সে তার মধ্যে বাড়িতে বৌমারা আছে, সবাই আছে, সে না থাকলে কিচ্ছু যায় আসে না। তা যখন সে ওখানে পৌঁছেছে, সবেমাত্র পৌঁছেছে, জয়াবতীর মা তাদের সকলকে খাইয়ে দাইয়ে ছাড়বে, এমনটা ঠিক হয়েছে। কিন্তু সেখানে পৌঁছানো মাত্র দেখা গেছে ঝি এসে সংবাদ দিচ্ছে যে প্রবোধের কলেরা হয়েছে। সুবর্ণলতা কিন্তু অবাক হয়নি, সে বলছে যে সে দেখে এসছে বাড়ি থেকে তার ভেদ বমি হচ্ছে। উপস্থিত সকলে অবাক হয়েছে, কি বলছে সুবর্ণলতা, স্বামীর এরকম একটা মরণাপন্ন সময় সে তীর্থে চলল। কেউ কেউ বলেছে যে সবসময় মুখে শুনছি হিমালয় দেখবো, হিমালয় দেখবো, কৈলাস দর্শনের কথা তো একবারও বলছে না, ঈশ্বর দর্শনের কথা তো বলছে না, সে বলছে শুধু হিমালয় দেখার কথা। কি অলক্ষণে নারী, সেই জন্যই বোধহয় তার এরকম ভাগ্যে জুটেছে। তাছাড়া এইরকম অবস্থায় সে যদি যায় আর এই প্রবোধচন্দ্রের কিছু একটা হয়ে যায়, সে তো জানতেও পারবে না, ওরকম একটা বিদেশ বিভুঁইয়ে খবর পৌঁছাবে কি করে, আর একজন বিধবা হয়ে সধবার আচরণ করবে, এরকম একটা বিভিন্ন রকম অবাস্তব কথাবার্তা তাদের মধ্যে আলোচনা হয়। এবং জয়াবতীর দাদাও খুব রেগে যায়, সেও বলে চলো তোমাকে আমি এক্ষুনি দিয়ে আসছি। তা শেষ পর্যন্ত সুবর্ণলতাকে নিয়ে সেই দাদা হাজির হয় বাড়িতে। সুবর্ণলতার কথা থেকেই বোঝা যায় প্রবোধ কিন্তু ক্যাস্টর অয়েল খেয়ে সেই যে কলেরাটা বাঁধিয়েছিল নিজে ইচ্ছাকৃত, যদিও ব্যাপারটা সব মানে আদত সেটাই কিনা তার কোনো প্রমাণ আমরা পাইনি, কিন্তু কথাবার্তায় বোঝা গেছে। বাকিরা কেউ সেই ব্যাপারে কোনো কথা না বললেও দুজন ব্যাপারটায় মুখ খুলেছে। এক হচ্ছে সুবোধ, যে প্রবোধের বড় দাদা, আর হচ্ছে ওই মুক্তকেশীর যে জায়ের ছেলে যোগু, এই দুজনে কিন্তু অন্যরকম কথা বলেছে। যোগু যখন সবটা শুনেছে সে হো হো করে হেসে উঠেছে এবং বিশ্বাস করেছে, বলেছে হতে পারে প্রবোধ চিরকালই ওরকম বউ পাগলা। আর অন্যদিকে সুবোধ কি বলেছে, মুক্তকেশী যখন সুবোধকে বলছে কি অলক্ষণে মেয়ে এরকম একটা পরিস্থিতি স্বামীর, ঘর ভর্তি লোকের সামনে বলে কিনা ক্যাস্টর অয়েল কতটা খেয়েছিলে, কি অন্যায় কথা একটা সে বলেছে, তখন কিন্তু সুবোধ বলছে শুধুমাত্র ওরই দোষ দেখলে সারা জীবন মেয়েটা যে কত কষ্ট করলো, কত মনের বাসনাকে নিজের মনের মধ্যে লুকিয়ে রেখে একবার তীর্থ ভ্রমণে বেরোচ্ছিল, আর ছেলেটা তাকে এইভাবে বাধা দিল। সুবোধের এই যে কথা, সুবর্ণতাকে এই যে প্রশ্রয় দেওয়ার কথা, একথা শুনে উমাশশীও কিন্তু চমকিত হয়েছে, সে তাকিয়ে পড়েছে তার স্বামীর দিকে। অতএব সুবোধের মধ্যেও কিন্তু সুবর্ণলতার প্রতি একটা স্নেহ জন্মেছিল। সুবর্ণলতার ভেতরে যে মানুষ আছে, মনুষ্যত্ব আছে, হৃদয় আছে, সেটা সে বুঝতে পেরেছিল। আমরা প্রবোধের যে আর একটা কথা আমরা শুনেছি, যখন সে প্রবোধ সুবালার বাড়ি থেকে তাকে ফিরিয়ে আনবে, সেই সময়ও শুনেছি প্রবোধ নিজের মনে বলছে সুবর্ণলতা মানুষটা কিন্তু ভালো। সে কিন্তু যখন কাপড় কাছে বাড়ির প্রত্যেকটা ঘরের ওয়ার খুলে এনে কাছে, মানে আর যখন একসাথে সবাই থাকতো, যখন জুতো পালিশ করে তখন শুধু স্বামীর জুতোটা পালিশ করে না, বাড়ির প্রত্যেকটা পুরুষের জুতো পালিশ করে। কাজে তার মনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ভালো মানুষ ছিল। আর একটা কথা এখানে বলা হয়নি, আমরা এই সুবর্ণলতার আর একটা রূপ দেখেছি। এই যে সুবর্ণলতাকে জয়াবতী বই আদান প্রদান করত, সেই সুবর্ণলতাকে পরবর্তীকালে তাদের নতুন বাড়িতে, যেখানে তারা একান্নবর্তী পরিবারটা ছিল দর্জিপাড়ার বাড়িতে, সেখানেও বই দিত দলু নামক একটি ছেলে। সেই দলু হচ্ছে এই যে সুশীলা নামক ননদ, সেই ননদের বরের দুঃসম্পর্কের ভাগনা। সেই দলু তাকে বই দিত একেবারে একতলার একটা জানলা দিয়ে, আর একতলার ঘরে দুপুরবেলার নির্জন ঘরে বসে সেইখানে পড়াশোনা করতো কেনা সুবর্ণলতা। তা দলু যখন বই দিত, সেই সময় আর একটা মানুষকে সুবর্ণলতা দেখেছিল এবং তার কথা শুনেছিল, সে হচ্ছে কে না মল্লিক বাবু। এই মল্লিক বাবু হচ্ছে পাড়ায় ধনী একজন মানুষ, লক্ষ্মী সরস্বতী দুই তার ঘরে বিরাজ করে। সে বইপত্রকে এতই ভালোবাসে যে একটা লাইব্রেরি করে তুলেছিল এবং দলুকে স্নেহ করতো। দলুর অবাধ যাতায়াত ছিল সেই লাইব্রেরিতে, সেখান থেকে বই এনে দিত তার
এই এই একে সুবর্ণলতাকে। তা যাই হোক, একদিন দলু সেই মল্লিকবাবুকে ধরে নিয়ে এলো, তার সুবর্ণলতা তাকে দেখতে চেয়েছে এই বলে, কিন্তু সুবর্ণলতা আদত তা চায়নি। আবার অন্যদিকে সুবর্ণলতাকে বলল মল্লিকবাবু তাকে দেখতে চেয়েছে। যখন জানলা খুলে মল্লিকবাবুকে সামনে দেখলো, সুবর্ণলতা ভয়ে লজ্জায় জানলা বন্ধ করেছে। কিন্তু ওই দৃশ্য দেখে ফেলেছে কে না, প্রবোধ, তার দেওর। সেই দেওর তখন কি করেছে, একটা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। তখন সেই সময় সুবর্ণলতার চরিত্রে চরিত্রহীন শব্দটা দিয়ে দেগে দিয়েছে মুক্তকেশী। কাজে এরকম নানান একটা পরিস্থিতির মধ্যে ওই বাড়িতে কিন্তু তাদের দিন কেটেছে। সেই সংগ্রাম করতে করতে যখন এই বাড়িতে সুবর্ণলতা এসেছে, তখনই কিন্তু এরূপ সংগ্রামগুলো চলছে। এরপর আমরা দেখলাম আস্তে আস্তে প্রবোধ ভালো হয়েছে, আর সুবর্ণলতার মধ্যে একটা পরিবর্তন দেখা দিচ্ছে। সুবর্ণলতা আস্তে আস্তে সংসারটা বউদের মধ্যে ছেড়ে দিচ্ছে, বউয়ের হাতে দিয়ে দিচ্ছে, এবং সে লুকিয়ে লুকিয়ে কিছু লেখে। এই নিয়ে অনেকে হাসাহাসি করে, কি কি লেখে তারা, সে কি করছে সেই সব নিয়ে, কিন্তু তাতে কিছু যায় আসে না। সুবর্ণলতা তার সমস্ত পাণ্ডুলিপি জড়ো করে একদিন চলে যায় সেই শ্যামাসুন্দরীর বাড়ি, অর্থাৎ কি সেই যোগুদের বাড়ি। কেন? যোগু ভাসুরপো একটা ছাপাখানা খুলেছে, সে চায় তার এই সমস্ত লেখা একটা বই যদি সে ছাপিয়ে দেয়। সুবর্ণলতার স্মৃতিকথা বইটা, সে পাণ্ডুলিপিটা সে তুলে দেয় শ্যামাসুন্দরীর হাতে, শ্যামাসুন্দরী যোগুকে দিয়ে দেয়। যোগু সেই হাতের লেখা দিয়ে অবাক হয়ে যায় যে এই মেজ বইয়ের হাতের লেখা, এটা হতে পারে? প্রবোধকে কোনোদিন জানতো যে এই সুবর্ণলতার ভেতরে এমন সুন্দর গুণ আছে? যোগু অবাক হয়ে যায়, সে আনন্দের সাথে সেই বই ছাপতে যায়। সুবর্ণলতা সেই ছাপার খরচ দেবে বলেছিল কালি বা কাগজে, কিন্তু সে নেয়নি। তা সেই বইয়ের জন্য যখন সে অপেক্ষা করছে কবে ছেপে আসবে, সেই সময় তার মধ্যে একটা খুশির হিল্লোল দেখা দিয়েছে। সুবর্ণলতা স্বামীর চোখে পড়েছে, বাড়ির অন্যান্যদের চোখে পড়েছে, সবাই ভাবছে তার মধ্যে বোধহয় একটা পরিবর্তন আসছে, সবার ভালো লাগছে। সুবর্ণলতা স্বামী প্রবোধকে ডেকে বলছে বাজার থেকে এটা আনো, বাজার থেকে ওটা আনো, আজকে আমি রান্না করবো, ও ছেলে সাধন এটা ভালোবাসে, কানু ওটা ভালোবাসে, এই সমস্ত কিছু এরকম একটা পরিবেশ। কিন্তু দেখা গেল সুবর্ণলতার সে সুখের দিনটা বেশি দিন কাটলো না। কিছুদিনের মধ্যেই সেই যোগু 500 বইয়ের কপি ছাপিয়ে বাড়িতে হাজির হলো একদিন। আর সন্ধেবেলা সেই বইটা দেখে অবাক হয়ে গেছে তার স্বামী, তার ছেলে সাধন। এই সাধন কিন্তু একেবারে অন্যরকম ভাবে তৈরি হয়েছে। এই বইয়ের আগে, মানে বইটা ছাপার আগের একটা ঘটনা, যেটা না বললেই নয়, সেই ঘটনাটা কি না, সুবর্ণলতা সবসময় চেয়েছিল তার সাধনকে নিয়ে একদিন তার যে বেথুন স্কুল, সেই স্কুলের সামনে গাড়ি করে যাবে এবং স্কুলটা দেখবে। সেই প্রস্তাব সে সাধনকে দেয়। সাধন কিন্তু সেই প্রস্তাব শুনে অদ্ভুত কথা বলে। কি সেই কথা? সাধন বলে, ওইভাবে পালকি করে তুমি যাবে? মেয়ে মানুষ নিয়ে রাস্তায় চলতে আমার ভালো লাগে না। মেয়ে মানুষ, মাকে মেয়ে মানুষ? অবাক হয়ে গেছে সুবর্ণলতা। এই তার ভানু। সাধন হচ্ছে তার দাদা, আর ভানু বড় ছেলে ভানু। বলছে এই হচ্ছে তার ছেলে ভানু, যে ভানুকে সে ভেবেছিল এমনভাবে মানুষ করবে, তার জন্য সে অন্য বাড়িতে উঠে এলো। আজ সেই ভানু মেয়েদের এতটা ঘৃণ্য চোখে দেখছে। লজ্জায় ঘৃণায় সংকুচিত হয়েছিল সুবর্ণলতা। আর ভানুর চোখে সেদিন যেন সেই দেওর প্রভাসের একটা রূপ সে দেখতে পেয়েছিল। প্রভাসের মধ্যেও সেই নারী জাতির প্রতি একটা ঘৃণ্য কুৎসিত রূপ সে একসময় প্রত্যক্ষ করেছে। তা যাই হোক, সেই ভানুকে দেখে তার সমস্ত ইচ্ছা, সেই গোপন ইচ্ছা হৃদয়ের মধ্যে সংকুচিত হয়ে গেছে। আজকে সেই ভানু কি করলো, তার বইয়ের প্রত্যেকটা পাতা জোরে জোরে পড়ছে, ব্যঙ্গ করছে এবং সবাইকে শোনাচ্ছে, বইয়ের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে উড়িয়ে দিচ্ছে। এই যে দৃশ্যটা, এটা একেবারে লজ্জায় ঘৃণায় রাগে উন্মত্ত করে তুললো সুবর্ণলতাকে। সুবর্ণলতা ক্ষিপ্ত জানোয়ারের মতো, জন্তুর মতো ছুটে এলো, ছিনিয়ে নিল সেই সমস্ত কিছু বইগুলো, এবং সেই দৃশ্য দেখে সবাই কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। চিরদিনই তো সুবর্ণলতার এই রূপ দেখে ভয় পেয়ে যায় সবাই, তাকে পাগল ভাবে, কখনো কখনো তাকে মানসিক বিকারগ্রস্ত ভাবে, কিন্তু আদত তো সে নয়, সে প্রতিবাদী। আজও কিন্তু সে সহ্য করতে পারেনি তার এই এতদিনের সঞ্চয় করা ওই সৃষ্টিকে, ধ্বংসটা নিজের চোখে ওইভাবে দেখতে। তার ছেলের বউরা ব্যঙ্গ করছে, কানু ব্যঙ্গ করছে, এইসব ব্যঙ্গর মধ্যে সে আর থাকতে পারেনি। এরপর সে কি করেছে, সে সমস্ত বই জড়ো করে
ছাদে চলে গেছে। তার সমস্ত খাতা এতদিন ধরে সে লুকিয়ে লুকিয়ে পাড়ার ছেলেকে দিয়ে, পাড়ার একটা বাচ্চা ছেলেকে দিয়ে বিভিন্ন রকম রঙিন খাতা আনিয়েছে, খাতার মধ্যে লিখেছে, প্রচুর খাতা জমিয়েছে। সেই সমস্ত খাতা, অত বই নিয়ে এসে ছাদে গেছে, গিয়ে সমস্ত পুড়িয়ে ছাই করে দিয়েছে। এতদিন বারে বারে সুবর্ণলতা চেষ্টা করেছিল নিজেকে শেষ করতে। কখনো সে আফিম খেয়েছে, কখনো সে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে চেয়েছে, কখনো সে বাড়ির যে রান্নাঘর, সেই রান্নাঘরের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে, বিভিন্নভাবে সে মরতে চেয়েছে। আজ সে মরতে চায়নি, আজ সে নিজের সৃষ্টিকে মারতে চেয়েছে। ছাদে গিয়ে তার সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিয়েছে সে। এরপর নেমে এসেছে, কিন্তু সেই ধ্বংসটা দেখে এসছে নিঃশব্দে তার ছোট মেয়ে বকুল। আর এই পারুল আর বকুলের কথা যে বললাম, এই বকুল কিন্তু আরও অন্যরকম এক চরিত্র। বকুল সব থেকে ছোট এবং সে মনে মনে মরে থাকে যে এই কথা ভেবে যে তার জন্মটাই বোধহয় খুব লজ্জার, তার জন্মটা বোধহয় হওয়া উচিতই হয়নি। আর ওই যে বলেছিলাম অম্বিকা, সেই অম্বিকা এরপরে ওই যে সুবর্ণলতা ফিরে চলে এসেছিল, সেই সময় ঘটনার পর অম্বিকা কিন্তু অম্বিকার জেল হয়ে যায়, অম্বিকা জেলে চলে যায়। তার বহু পরে অম্বিকা ফিরে আসে, যখন সুবর্ণদের নতুন বাড়ি হয়েছে, জেল থেকে ফেরত আসে। সেই সময় যখন অম্বিকা বাড়ি এসছে, তখন সুশীলা বলেছে যে তুমি আবার, সুশীলা না সুবলা তাকে বলেছে যে তুমি এবার সংসার করো, বিয়ে করো। সে বিয়ে করোর মধ্যে বলতে গিয়ে সে বলেছে তার মেজ বৌদির যে মেয়ে পারুলের সাথে বিয়ে দেওয়ার মনোবাসনা তার। এ কথা শুনে অম্বিকা কিন্তু অবাক হয়েছে যে তার বৌদি এ কথা কি বলছে, পারুল একটা বাচ্চা মেয়ে। তখন সুবালা বলেছে যে পাড়ার যে দত্তবাবু, সেই দত্তবাবুর নাতনিকে দেখতে গিয়ে নাতির জন্য মেয়ে দেখতে গেছিল, কিন্তু সেই মেয়ে দেখে তার এতই পছন্দ হয়েছে যে নাতির জন্য না দেখে সে নিজেই সেই মেয়েকে বিয়ে করে এনেছে। অতএব নাতনির বয়সে মেয়েকে যদি নিজের বউ থাকতে বিয়ে করে আনতে পারে দত্তবাবু, তাহলে অম্বিকা কেন পারবে না পারুলকে বিয়ে করতে? সে কথায় অম্বিকা কিন্তু খুব রেগে গেছে। সে রাগে জ্বলে উঠে বলেছে চাপকাতে পারছে না মানুষ ওকে, এই দত্তবাবুর মতো মানুষদের যদি ধরে চাপকানো যায় তাহলে আর 5টা মানুষ সোজা হয়ে যাবে, বরং ছোট ছোট শিশু কন্যাদের বিবাহ করবার সময় তারা ভাববে, তারা ভয় পাবে। তা যাই হোক, এই অম্বিকা একবার এসেছিল সুবর্ণলতার সাথে দেখা করতে তার ওই বাড়িতে, কিন্তু প্রবোধ পাশা এই ভানু বা কানু তাদের ঢুকতে দেয়নি, তাকে রাস্তা থেকেই বের করে দেওয়া হয়েছিল। আর সুবর্ণলতাও কিন্তু সেদিন কিছু বলেনি, সেদিন বলেছিল বাহ বেশ হয়েছে, শিক্ষা হয়েছে তো দেখা করতে আসার। এরকম একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম এই উপন্যাসের মধ্যে। অম্বিকা খুব দুঃখ নিয়ে ফিরে গেছে। সে সুবালাকে বলেছে যে তার সাথে দেখা হয়নি, কিন্তু সেই অম্বিকা একেবারে সন্ন্যাসের পোশাক পরেনি ঠিকই, সে সন্ন্যাসের মতো করে বাড়ি ছেড়ে চলে গেছে। সে সেই ভারত ভ্রমণে বেরোবে, সে বৌদিকে জানিয়েছে, তার দাদাকে জানিয়েছে সে ভারত ভ্রমণে যাচ্ছে, কারণ এই ভারতবর্ষের আর কোথায় কোথায় যে মানুষের কি অবস্থা, নারীদের কি অবস্থা সেটা দেখতে চায় সে, এই জন্য সে বেরিয়ে যাচ্ছে। আর এই যে কথাগুলো বলছি, এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে বই পড়ালো সুবর্ণলতা, এই সময়ের মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। আশাপূর্ণা দেবী তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তার পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন এই যে সুরাজ, সেই সুরাজের যে বিয়ে হয়েছিল, মানে সুরাজ হচ্ছে আর একটা ননদ সুবর্ণলতার, সেই সুরাজের যে বিয়ে হয়েছিল সেই বর ছিল একটু সাহেবিয়ানার মতো। সেই ঘরে সাহেবি বিভিন্ন রকম বিদেশি আসবাব ছিল, সাহেবি চাল চলন ছিল, সেটা কিন্তু মুক্তকেশীর ভালো লেগেছিল। মুক্তকেশী কিন্তু গর্ব করে সেই সুরাজের কথা বলেছিল। সেদিন সুবর্ণ অবাক হয়ে বলেছিল সেই সব কিছু আপনার ভালো লাগে, আপনি তার জন্য অহংকার করেন। তখন মুক্তকেশী ভেবেছিল সুবর্ণ বোধহয় হিংসা করছে তার ননদকে, কিন্তু মুক্তকেশী যখন তাকে বলে তুমি হিংসা করছো, তখন সুবর্ণ উত্তর দিয়েছে হিংসা না, কোনো একজন মেয়ে মানুষ পৃথিবীর কোনো এক স্থানে যে একটু ভালো আছে, একটু মাথা তুলে বাঁচছে, এটা তার মনে আনন্দ দিচ্ছে, এরকম একটা কথা বলেছে। যাই হোক, সেই সুরাজের বাপের বাড়িতে দেখা গেছে যে ব্রাহ্ম বিয়ে করেছে, বিধবা বিবাহ হয়েছে, এই সমস্ত কিছু আশাপূর্ণা দেবী দেখিয়েছেন। ইতিমধ্যে পাড়ায় আত্মীয়দের মধ্যে শোনা গেছে অনেক মেয়ে বিদ্যার্জন করেছে, একটার পর দুটোর পর 3টে পাশও দিচ্ছে, কেউ বা মাস্টারি করছে, জুতো মোজা করে পরে বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। তাই বলে কি পরিবর্তন এসেছে? না, পরিবর্তন আসেনি। আরও ঘটনা ঘটেছে। কি
কি হয়েছে, মধ্যবিত্তের এই যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো আসলে ধনীর ঘরে এসেছে, একটু উচ্চবিত্তের ঘরে এসেছে। মধ্যবিত্তের ঘরে যদি এই ঢেউটা লাগতো তাহলেই পরিবর্তন আসতো। পরিবর্তন আসেনি ঠিক সেই কারণেই। সমস্ত ঘরে ঘরে যদি এমনটা হতো তাহলে পরিবর্তন আসতো। এরপরে আমরা দেখেছি ওই যে সুবালা, সেই সুবালার অন্যান্য মেয়েদের সে অসবর্ণ বিবাহ দিয়েছে। তা যাই হোক, এরকম দিনের পরিবর্তন কিন্তু ঘটছিল। ইতিমধ্যে রাজনৈতিক পরিবর্তনও কিন্তু আশাপূর্ণা দেবী দেখিয়েছেন। আশাপূর্ণা দেবী দেখিয়েছেন যে সুবর্ণ যখন একান্নবর্তী পরিবারে বাস করে তখন স্বাদেশিকতার মধ্যে সেই স্বদেশিয়ানা যখন চলছে তখন বিদেশি বস্ত্র পরানোর একটা রেওয়াজ হয়েছিল। সুবর্ণও কিন্তু তখন বাড়ির সমস্ত বিলেতি কাপড় নিয়ে গিয়ে ছাদে গিয়ে পুড়িয়ে দিয়েছিল। সে পরা ছিল অন্যরকম। আজকে যে মানে তার সৃষ্টিকে সে পুড়িয়েছে সেই পরা আবার অন্যরকম আর একটা অনুভূতি। সে যাই হোক, এরপরে দেখা গেছে সমস্ত কিছু থেমে গেছে, মানে এই আন্দোলন, এই সমস্ত গুলি গোলা ছুটোছুটি সমস্ত কিছু বন্ধ হয়েছে। আশাপূর্ণা দেবী বলছেন যে এবার শুরু হয়েছিল পাকা মাথার খেলা। অর্থাৎ এই যে গান্ধীজি নেহেরু তারা তত্ত্ব আলোচনার মধ্যে দিয়ে শান্তিকামীভাবে দেশের স্বাধীনতা আনবেন, সেই চেষ্টাটা শুরু হয়েছিল। সম্ভবত আশাপূর্ণা দেবী সেই শান্তির পথটাকে সমর্থন করেননি বলে পাকা মাথা কথাটা ব্যবহার করেছেন। যাই হোক, সে কথা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। আমরা দেখেছি চরকার সুতো কাটার প্রথা এসছে। সুবর্ণর বাড়িতে তার ছেলেরাও তাকে চরকা এনে দিয়েছে, কিন্তু সুবর্ণ সেই চরকা কেটে স্বাধীনতা আসবে এ কথায় বিশ্বাসী ছিল না। সে অন্যভাবে স্বাধীনতা আসবে, সে নিজে স্বাধীনতায় অংশগ্রহণ করবে, এরকম একটা ইচ্ছা তার মনের মধ্যে ছিল, যা হয়ে ওঠেনি। তা যাই হোক, এরপরে আমরা দেখেছি সুবর্ণলতা যখন সম্পূর্ণভাবে হেরে গেছে, তার সন্তানদেরও সে নিজের মতো করে মানুষ করতে পারেনি। যে ভানু, সেই ভানু একেবারে তার রক্ত মাংস দিয়ে ওই বংশের একটা আদর্শ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। কানু, সেও তার মাকে ব্যঙ্গ করে, মায়ের বিভিন্ন প্রগতিশীল মনোভাবকে ব্যঙ্গ করছে। পারুলের পড়াশোনা কিংবা বকুলের পড়াশোনা নিয়ে ব্যঙ্গোক্তি করেছে, সে কথাও আঘাত করেছে সুবর্ণলতাকে। সুবর্ণলতার আর এক ছেলে থাকে মানু, সে দিল্লিতে পড়াশোনা করে বা দিল্লিতে কর্মসংস্থানের জন্য চেষ্টা করছে। তা সেই মানুর বিবাহের জন্য বাড়ির যে কাপড় বিক্রি করতে আসতো গিরি বলে একজন, সে একটা সম্বন্ধ নিয়ে আসে সুবর্ণর কাছে। সে দেখায় সেই ছবিটা, সেই ছবিতে যে মেয়েটিকে দেখে সে মেয়েটির রূপে মুগ্ধ হয় সুবর্ণ। শুধু রূপ নয়, সেই চোখে সেই মুখে যেন একটা আলাদা আভা আছে, একটা আলাদা ভালো লাগা আছে। সেই জন্য সুবর্ণ একটু আগ্রহী হয়ে অনেক কিছু জানতে চায়। এবং তখন গিরি বলে ওই মেয়েটি হচ্ছে বিধবা মায়ের একমাত্র সন্তান। বিধবা মা এবং বিধবা দিদিমা, এই দুয়ের সংসারে মেয়েটি বেড়ে উঠেছে, কিছুই দিতে পারবে না। কিন্তু তবুও সুবর্ণ ওই বিয়েতে রাজি হয়, কারণ গিরি বলে যে মেয়েটির দিদিমা হচ্ছে তোমার মায়ের কোনো এক পিসি। সুবর্ণর মনে পড়ে তার মা সত্যবতীর কাছে সে কুন্নি পিসির গল্প শুনেছিল, সেই কুন্নি পিসি হচ্ছে এই মেয়েটির দিদিমা। সুবর্ণ যেন মনের মধ্যে নেচে ওঠে, তাহলে এই মেয়ের সাথে যদি মানুর বিয়ে হয় তাহলে এই মেয়ের মধ্যেই হয়তো তার মাকে খুঁজে পাবে, সেই মাকে যে মা অভিমান করে, যে মা চলে গিয়েছিল সংসার ত্যাগ করে আর তার প্রতি এক বুক অভিমান জমিয়ে রেখেছিল। হয়তো ভেবেছিল ছেলেরা বড় হলে তাদেরকে নিয়ে কাশিতে একদিন মায়ের সাথে দেখা করে আসবে, কিন্তু সে সুযোগ ঘটেনি। মা কাশিতে মেয়েদের একটা স্কুল খুলেছে, সেই স্কুলটা সে চালাতো এবং পরবর্তীকালে চিঠিতে লিখে গেছে তার ছোট ছেলে সেই স্কুলের দায়িত্ব নিয়েছে তার কাছ থেকে এবং সেই স্কুল সে চালাবে বলেছে। কারণ ছোট ছেলে খুব কাছাকাছি থাকতো, মোগলেশ্বরাইতে সে কর্মসূত্রে বাস করতো, সেখানেই সে মায়ের সাথে দেখা করে বা এইসব ঘটে। তা যাই হোক, এবার সুবর্ণলতা খুব উঠে পড়ে মানুর বিবাহের জন্য ওই মেয়ের জন্য কথা দেয়, কিন্তু মানু বিবাহে রাজি হয়নি। কারণ কি, সে বলে যে ওই গরিব ঘরে যদি আমি বিয়ে করি তাহলে আজন্ম ওই পরিবারটাকে আমাকে টেনে চলতে হবে, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি বিয়ে করতে চাই আমার বড়বাবুর মেয়েকে, এবং সেখানে বিয়ে করলে আমার কিছু লাভ আছে, প্রচুর পাওনা তো আছেই, তার সাথে তার বিলেত যাওয়ার একটা সম্ভাবনা। এই যে কথা, সুবর্ণলতার এই কথা, মানে মানুর এই চিঠিতে সুবর্ণলতা কিন্তু আরও ভেঙে পড়ে। সুবর্ণলতা ধীরে ধীরে ক্ষয় রোগ ধরে তার মধ্যে। সে আস্তে আস্তে বিছানা নিয়ে নেয়, সে এরপরে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নেয়। সে একেবারে পিছন ফিরে, মানে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকতো। সে সংসারের দিকে তাকাতো না, সে কারোর সাথে কথা বলতে চাইতো না। এক সময়
ডাক্তার বুদ্ধি দেখাতে চেয়েছে প্রবোধ, কিন্তু কোনো রকমভাবে সে রাজি হয়নি। শেষ পর্যন্ত ডাক্তার আনা হয়েছে, কিন্তু শেষ সময় ডাক্তার বলেছে আর কোনো রকম সম্ভাবনা নেই, যে কোনো সময় সে চলে যেতে পারে। প্রচণ্ডভাবে কাঁদছে সুবর্ণলতা। সুবর্ণলতা সেই সময় সুবলের কথা মনে করেছে। সুবল হচ্ছে তার কনিষ্ঠ সন্তান। এই সুবলের মধ্যে একটু হৃদয় খুঁজে পেয়েছিল সুবর্ণলতা। তার মনে হয়েছিল সুবলের মধ্যে বোধহয় একটা মন আছে, ভালো মন। সুবলের সত্যিই কিন্তু মন ছিল, কিন্তু সুবর্ণলতা কখনো পারেনি সে সুবলকে কোলে শুয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে। আবার সুবল যখন দেখেছে মা একেবারে মৃত্যুশয্যায় কাতরাচ্ছে, তখনও পারেনি মায়ের উষ্ণ উত্তপ্ত কপালে হাত দিয়ে তার উষ্ণতাকে পরীক্ষা করতে। সুবল কিন্তু দূর থেকে মাকে বারবার দেখে গেছে, যেটা ভানু বা কানু কিন্তু করতো না। তা যাই হোক, এরকম পরিস্থিতিতে সুবল এবং সুবর্ণলতার মধ্যে দূরত্বটা কিন্তু বজায় থেকেছে, কিন্তু মনের একটা যোগাযোগ তাদের মধ্যে ছিল। আর কে ছিল? আর ছিল বকুল, যে প্রায়শই মায়ের কাছে আসতো, দেখতো মা কেমন আছে। তা যাই হোক, ডাক্তার যখন কথা দিয়ে বলে গেছে যে আর বাঁচার সম্ভাবনা নেই, তখন বিভিন্ন দিকে লোক খবর পাঠানো হয়েছে। সুবর্ণলতার শেষ ইচ্ছা সে সুবালাকে একবার দেখতে চায়। সুবালা এসছে, সুবালা কাছে সে অম্বিকার খবর নিয়েছে, অম্বিকা ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছে, সমস্ত কিছু সে জেনেছে। সুবালার সাথে একটু কথা বলে আবার সে পাশ ফিরে শুয়েছে, এবং একেবারে শেষ মুহূর্তে সবাই এসছে, সবার সাথে দেখা, কারোর সাথে কথা বলেছে, কারোর সাথে বলেনি, এভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কিন্তু শেষ সময়টুকু তার শেষ ইচ্ছা অনুযায়ী সুবল তার জন্য একটা বিছানা পেতে দিয়েছিল দক্ষিণের বারান্দায়, এবং সেখানেই সুবর্ণলতা মারা যায়। এই যে সুবর্ণলতা মারা গেল দক্ষিণের বারান্দায়, সেই দক্ষিণের বারান্দার ওই স্থানটায় বকুল বসে আছে। মায়ের মৃত্যুদিন বকুলের জন্মদিন হয়েছে, নবজন্ম পেয়েছে বকুল। এভাবেই সুবর্ণলতা উপন্যাসটা শুরু হয়েছিল। আর সুবর্ণলতার উপন্যাসের শেষে আমরা দেখব ঘটা করে সুবর্ণলতার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করবে ছেলেরা, এবং জয়াবতীর কাছ থেকে তারা শুনতে পাবে যে সুবর্ণলতার খুব ইচ্ছে ছিল একটা পালিশ করা খাটে সে শুয়ে যাত্রা করবে শ্মশানে, এবং একটা কালো বড়দের শাড়ি সে পরবে। সমস্ত ইচ্ছা পূরণ করেছে ছেলেরা। তাকে ঘটা করে শ্রাদ্ধ দেওয়া হয়েছে। মানুও এসছে দিল্লি থেকে, এসে কাঙালি ভোজন করেছে। মা কাঙালি ভোজনে আরও বেশি মায়ের আত্মা তৃপ্ত হবে। বলতে গেলে যে মানুষটাকে কোনো কদর করলো না জীবিত অবস্থায় মানুষজন, তারা শেষ অবস্থায় তার একেবারে ঘটা পটা করে শ্রাদ্ধানুষ্ঠানের ব্যবস্থা করলো। হয়তো মানুষটা ওখানে গিয়ে তৃপ্ত হবে এ কথা ভেবে। আরও একটা বিষয় আমরা দেখলাম যে সুবর্ণলতা মারা যাওয়ার পর আত্মীয় স্বজন, তার জায়েরা সবাই একেবারে সুবর্ণলতার বিশেষ প্রশংসা করতে লাগলো, যে সুবর্ণলতার বেশ সুন্দর সংসার ছিল, সুবর্ণলতা সুন্দর করে তার ছেলে মেয়েকে মানুষ করে যে প্রত্যেকে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে সুনাম, সেই সুনাম কখনো কিন্তু অর্জন করেনি তার জীবিত অবস্থায় সুবর্ণলতা। সর্বদা সে তাকে নিজেকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করতেই দেখেছে। শেষ অবস্থায় তার মনে হয়েছে তার জন্য এমন কেউ নেই যে সে চলে গেলে তারা কষ্ট পাবে। নিজেকে একটা নিকৃষ্ট জীব বলে মনে হয়েছে সুবর্ণলতার। প্রচণ্ড আত্মগ্লানি নিয়ে, দুঃখ নিয়ে তাকে চলে যেতে হয়েছে। কেউ জানেনি তার মনের সেই গোপন ব্যথাকে। তা যাই হোক, সুবর্ণলতার মৃত্যুর পর বকুল সারা বাড়ি খুঁজে বেরিয়েছে সুবর্ণলতার যদি কোথাও কোনো লেখা থাকে, কিন্তু কোথাও কিছু খুঁজে পায়নি। বাড়ির ঝিকে নিয়ে দুপুরবেলা ছুটে গেছে যোগুর বাড়ি। যোগুর বাড়ি গিয়ে সেই পাণ্ডুলিপির খোঁজ করেছে, কিন্তু যোগুও হতাশ হয়েছে। সেই পাণ্ডুলিপি নেই, কারণ ছাপাখানা উঠে গেছে। সেই ছাপাখানার সমস্ত জিনিসপত্র ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে যোগুর যে কাজের লোক নিতাই, সে। আর কিচ্ছু অবশিষ্ট নেই। খুব দুঃখ পেয়েছে বকুল, কিন্তু বকুল ফিরে এসেছে। সে প্রতিজ্ঞা করেছে আস্তে আস্তে। সেই প্রতিজ্ঞায় সে কি বলছে? বকুল বলছে, তোমার পুড়ে যাওয়া, হারিয়ে যাওয়া, লেখা না লেখা সব আমি খুঁজে বার করব, সব কথা আমি নতুন করে লিখব। দিনের আলোর পৃথিবীকে জানিয়ে যাব অন্ধকারের বোবা যন্ত্রণার ইতিহাস। অতএব মায়ের যে কাজটা অসম্পূর্ণ থেকে গেছে, সেই অসম্পূর্ণ কাজটা বকুল নিজের কাঁধে তুলে নিয়েছে। আর এটাই আমরা পরবর্তীকালে বকুল কথায় নিশ্চয়ই দেখতে পাবো। সেটা আমাদের আজকের উপযোগ্য বিষয় নয়, কিন্তু এই যে স্মৃতিকথা, সুবর্ণলতা স্মৃতিকথা যে বই, সেই স্মৃতিকথায় কি লিখে গেছিল সুবর্ণলতা, সেটাও আমাদের জানা খুব প্রয়োজন। সুবর্ণলতা সেই স্মৃতিকথায় তার অব্যক্ত কথাগুলো লিখে গেছিল। অব্যক্ত কথা কি? সেই যে সে 9 বছর বয়সে সংসারে এসেছিল, সেই সংসারে এসে যখন তার বাবাকে, তার ভাইকে অপমান করেছিল তার পরিবারের লোকজন, সেই সময় তার ভেতরকার যন্ত্রণা, সেই সময়কার তার ভেতরকার লজ্জা, সমস্ত কিছু লিখে গেছিল সে তার খাতার পাতায়। সেই সমস্ত ব্যথা বেদনা, তার সন্তানদের কথা, সমস্ত কিছু মধ্যে সে একটা দিনের স্মৃতির
উচ্চারণ করেছিল, যে দিনটা তার সেই সমস্ত দুঃখের দিনের মধ্যেও একটা ছোট্ট সুন্দর স্মৃতির দিন। সেটা কি না, একদিন ছিল একটা দিন এই প্রবোধ তার বাড়ির সব মেয়েদের নিয়ে থিয়েটার দেখাতে গিয়েছিল এবং সেদিন মেয়েদের প্রচুর কিছু খাইয়েছিল, পান খাইয়েছিল, লেমনেড খাইয়েছিল, লুচি তরকারি সমস্ত কিছু কিনে খাইয়েছিল। একটা সুখের স্মৃতির দিন। সেদিন প্রবোধ কিন্তু সেই কূট প্রবোধ, মানে একেবারে অন্যরকম অত্যাচারী প্রবোধ সেরকম ছিল না। প্রবোধকে সেদিন প্রথম সুবর্ণ ভালো লেগেছিল। সুবর্ণ সেদিনকে ভালোবেসেছিল প্রবোধকে। প্রবোধের চোখের চাউনিতে, প্রবোধের মুখের হাসিতে, তার সিল্কি পাঞ্জাবির যে ছটা, সে সাজগোজ, সব কিছুই যেন সেদিনকে অত্যন্ত ভালো লেগেছিল সুবর্ণর। কারণ প্রবোধ সেদিনকে বোধহয় একটু অন্যরকম হয়ে গেছিল। তার কারণও সুবর্ণ লিখে গেছিল, প্রবোধ সেদিনকে অন্য পুরুষকে সুবর্ণর পাশে দেখতে পায়নি। সেদিনকে সুবর্ণর সেই জগতে শুধু প্রবোধ একাই রাজ করেছিল, তাই হয়তো সে অন্যরকমভাবে বিরাজ করেছে। তা যাই হোক, এই সমস্ত কথা সে তার স্মৃতিকথায় লিখে গেছিল। আরও অনেক যন্ত্রণার কথা, আরও অনেক ব্যথা বেদনার কথা সেই স্মৃতিকথায় ছিল। কিন্তু এখন আমাদের একটা প্রশ্ন হলো, এই যে সুবর্ণলতা তার জীবনের এই যে লড়াই, তার জীবনের এই সংগ্রাম, তার এই যে শেষ নিঃশ্বাস ত্যাগ, আত্মগ্লানি, সেই যে দুঃখের বেদনাময় একটা দিন, তার এই সমস্ত কিছুর জন্য দায়ী কে? সুবর্ণলতার সমস্ত কিছুর জন্য আমরা শুধুমাত্র প্রবোধকে, শুধুমাত্র এলোকেশীকে কিংবা মুক্তকেশীকে এরমভাবে কিন্তু দায়ী করতে পারি না। এলোকেশীর দায় ছিল মুক্তকেশীর, দায় ছিল স্বামী প্রবোধের, দায় ছিল সমস্ত সমাজ ব্যবস্থার, যে সময়টা মেয়েদের একেবারে নিচের তলায় রাখা হয়েছিল সেই সমাজ ব্যবস্থার। আর সর্বোপরি আমরা কখনোই দায়মুক্ত করতে পারি না সত্যবতী অর্থাৎ সুবর্ণর মাকে। সুবর্ণর মা যদি সেই সময় রেগে ওইভাবে সুবর্ণকে ছেড়ে দিয়ে চলে না যেত, তাহলে হয়তো সুবর্ণর জীবনটা একটু অন্যরকম হতো। সুবর্ণর মাও সে কথা স্বীকার করেছে, চিঠিতে ক্ষমা চেয়েছে মেয়ের কাছে। সত্যিই কিন্তু সুবর্ণর মা সুবর্ণর কাছে একটা গাছের ছায়ার মতো হয়ে দাঁড়াতে পারত। যে দিনগুলো সুবর্ণ শুধু কষ্ট পেয়েছে, ছুটে এসে কাঁদার জন্য কোনো মুখ পায়নি, কোনো আঁচল পায়নি, সেই দিনটার জন্য সত্যবতী দায়ী। কাজে সত্যবতীকেও কখনো আমরা দায়মুক্ত করতে পারি না। এখানেই আমরা বকুলের কথার মধ্যে দিয়ে, তার সেই প্রতিজ্ঞার মধ্যে দিয়ে সুবর্ণলতা উপন্যাসটি শেষ হয়েছে দেখতে পেয়েছি। তাহলে আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। কোথাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা কতটা ভালো লাগলো সেটাও আমার কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেতে ভুলো না। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।